টিএমসিটাই চুজ করা হলো কেন? আরো তো ছিল। তোমার পডকাস্টে যেহেতু খোলামেলা আলোচনা হচ্ছে, আমার তোমার সাথে এই জিনিসটা শেয়ার করতে কোনো দ্বিধাই হচ্ছে না। কারোর প্রতি যদি এই ভালোবাসা, এই টানটা এসে থাকে, সেটা স্বাভাবিকভাবে অভিষেকদার প্রতি এসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সোজা সাপটা জিনিসগুলোকে সোজা সাপটা রাখাটা ভীষণভাবে জরুরি না। আমি খুব সোজা কথা সোজাভাবে বলা পছন্দ করি। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ যারা বেশি পছন্দ করে, তারা কিন্তু ডাইরেক্ট হিট কোনোদিনই করতে পারে না। এবার তা বলে কি গঙ্গা কোনোদিন অশুদ্ধ হয়ে যায়? এটাই তৃণমূল কংগ্রেসকে বাকি পার্টি থেকে আলাদা করে। যে যখন বিহারে একটা কুকুর সেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং যারা ভুতুরে ভোটার, এই কথাটা এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভুতুরে ভোটারদেরকে বার করতে হবে। দীপং গাই রয়েছেন, ওনার নামটা নিতে আমি বাধ্য হচ্ছি, উমেশ দা রয়েছেন, আমি ওনাদের খুব বড় ফ্যান ছিলাম, কিন্তু এইভাবে একটা মিথ্যে তথ্য যে তারা সার্কুলেট করতে পারে, তার পরবর্তীতে সেই ফ্যানের জায়গাটা আমার আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। সবাই বলছে যে 26 হয়তো আমরা একটু হাওয়া বদল দেখতে পারি, সেটা নিয়ে কি কিছু তোমার বক্তব্য রয়েছে? একটা এডুকেটেড একটা কলকাতার কোনো মেয়েকে বা ছেলেকে যদি প্রশ্ন করা হয়, তাহলে সে উত্তরটা দিতে পারে। থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। না, আমার বেসিক্যালি লাইক তোমার সাথে আমার কনভারসেশনটা করার অনেকদিন ইচ্ছা ছিল, তো আমি ভাবছিলাম যে তোমাকে কবে পাবো বাট আজকে আসলে। থ্যাংক ইউ আসার জন্য। থ্যাংক ইউ আর তোমাদের টাইমটা খুব বিজি থাকে, তো সেটাও একটা দেওয়ার। হ্যাঁ, ওইটাই ব্যাপারটা হয়ে গেছে। বাট এত সুন্দর একটা ইনিশিয়েটিভ তোমরা নিয়েছো, সেই মাঝখানে কি না থাকলে আর হয়? থ্যাংক ইউ সো মাচ। তো আগে মেইন টপিক্সে যাওয়ার আগে আমার অডিয়েন্স এর জন্য যারা গেস্ট আসে, আমি তাদেরকে আগে তাদের পার্সোনাল লাইফ একটু জিজ্ঞাসা করি যে কেমনভাবে তারা জার্নিটা স্টার্ট হয়েছে আর কি আসা। তো তোমাকে আমি সেটা জিজ্ঞাসা করবো যে কিভাবে তুমি লাইক পলিটিক্সে এলে, কেমনভাবে তোমার জার্নিটা একটু যদি ছোট্ট করে বলো। দেখো, বিষয়টা কি জানো তো, যখন কপালে লেখা থাকে না, তখন আমাদের আলাদা করে চুজ করতে লাগে না। তো সেই ক্ষেত্রে when it comes to my political journey, তুমি যদি জিজ্ঞেস করো যে আমার কিভাবে আসা, আমার হয়তো রাজনীতিটা কপালে লেখা ছিল, এবং সেখান থেকেই স্বাভাবিকভাবে আমি রাজনীতির হাত ছাড়তে চাইলেও কোনো একটা সময়তে রাজনীতি আমাকে কোনোদিন ছাড়েনি। তো সেই ক্ষেত্র থেকে এখন রাজনীতি ভালোবাসা। কিন্তু যদি তুমি জিজ্ঞেস করো যে কিভাবে স্টার্ট, ইট স্টার্টেড ইন 2015। 2015-তে যখন ফার্স্ট কাউন্সিলর ইলেকশন হয়, আমার একজন পরিচিত আমাদের ওয়ার্ড থেকে কাউন্সিলর হিসেবে দাঁড়ান, এবং মোর ইম্পর্টেন্টলি যেহেতু উনি একজন মহিলা, তো সেখানে একটা আমার সুবিধা এখানে হয়েছিল যে উনি আসার পরবর্তীতে দিদির সাথে বিভিন্ন জায়গায় যাওয়া, এবং সেই জায়গাটা ঘুরতে ঘুরতে যে কখন রাজনীতিকে ভালোবেসে ফেলেছি, সেই জিনিসটা কিন্তু তুমি আমাকে যদি ঠিক টাইম জিজ্ঞেস করো, আমি তোমাকে বলতে পারবো না। কারণ কিছু জিনিস হয় না যে ভালোবাসা প্রসেসে হয়, মানে তো সেখানে আমার রাজনীতির প্রতি ভালোবাসাটা মানুষের যখন মুখে হাসিটা দেখেছি, সেটা দেখে মানুষের পাশে থাকতে পারবো সেটা ভেবে, এবং অবশ্যই যখন দেখেছি যে দিদি, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি আমি এখানে, উনি তো নিজের সবকিছু পিছনে ফেলে মানুষজনদের স্বার্থে লড়াইটা লড়েছেন। তো ওনার লড়াইটা যখন আমি দেখলাম, বোঝা শিখলাম, তখন মনে হলো যে না, একটু এই বৃহৎ যুদ্ধে নিজের কিন্তু অংশীদারিটা যে কোনোভাবে করতে হবে, এবং সেই ক্ষেত্র থেকেই আমার হয়তো রাজনীতির সাথে এতটা ভালোবাসা। আচ্ছা, টিএমসিটাই চুজ করা হলো কেন? আরো তো ছিল। টিএমসিটা চুজ করা বলতে গেলে অবশ্যই যে কথাটা আমি বারবার বলছি, যে যিনি আমাদের ইন্সপিরেশন, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশাপাশি যেহেতু আমি একজন মেয়ে, সেই ক্ষেত্র থেকে ওম্যান এম্পাওয়ারমেন্টে আমি ভীষণভাবে বিশ্বাসী, এবং দিন শেষে কি জানো তো, খুব ভালো লাগে যখন নারীরা এগিয়ে আসে। তো মমতা বন্দ্যোপাধ্যায় সেইটার কিন্তু একটা অন্যতম এক্সাম্পল, আমরা প্রত্যেকে সেটা দেখেছি। তো সেই এক্সাম্পলটা যখন চোখের সামনে আছে, তখন তুমি কিভাবে সেই এক্সাম্পলটাকে সরিয়ে অন্য কোনো আইডিওলজির সাথে নিজেকে যুক্ত করবে বলো তো? তো খুব অবভিয়াসলি আমার ফার্স্ট চয়েস এবং লাস্ট চয়েস মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পার্টিটাই হয়েছে, ইভেনচুয়ালি হয়ে উঠেছে। আচ্ছা, তোমার মমতা বন্দ্যোপাধ্যায় বাদে আর কেউ তোমার আইডিওলজি আছে যাকে তুমি ফলো আপ করো কারেন্ট সিচুয়েশনে?
কারেন্ট সিচুয়েশনে যদি তুমি এই প্রশ্নটাই করো তাহলে এইটার উত্তর আমার কাছে একটাই আছে, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। কারণ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যখন আমরা কাউকে ভালোবাসি তখন কিন্তু আমরা তাকে ছাড়া কোনো অপশনের কথা ভাবিও না, এবং এইটা আমাদের সম্পর্কের ক্ষেত্রেও আসে। এবং স্বাভাবিকভাবে যদি আমি রাজনীতিটাকে আমার ভালোবাসা হিসাবেই যেহেতু প্রকাশ করছি, তখন রাজনীতিটা আমি সেইভাবেই দেখছি। তো সর্বপ্রথম দ্য ফার্স্ট লাভ ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেখানে আমি যদি একটা মানবদেহ হই, তাহলে সেটার যদি মস্তিষ্ক বা হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে মস্তিষ্ক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তুমি যদি বলো যে আর কারোর প্রতি যদি এই ভালোবাসা, এই টানটা এসে থাকে, সেটা স্বাভাবিকভাবে অভিষেকদার প্রতি এসছে, দাদার প্রতি এসছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা তো অনেক কিছু দেখতে পাচ্ছি পার্টিটাকে নিয়ে এখন কথা চলছে, তো কারাপশনের ব্যাপার চলছে, দেন ওমেন সেফটি, আমরা এক একটা করে ঢুকবো। তো আমি একটু কারাপশনটা নিয়ে বলতে চাইছিলাম যে এখন টিএমসি থেকে কারাপশনটা সবাই বলছে বেশি, অ্যান্ড ইডি সিবিআই বেশি টিএমসি কি অ্যাটাক করছে, এটা রিজনটা কি? মানে এটা কি কোনো তোমার বলতে পারো যে অপোজিশনের কোনো একটা কিছু, নাকি সত্যি ব্যাপারটা আছে? দেখো, ইডি এবং সিবিআই, তুমি যখনই কেন্দ্রীয় সংস্থাগুলোর কথা বলছো, কেন্দ্রীয় কথাটা তো সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা অন্তত আমার তোমার পডকাস্টে যেহেতু খোলামেলা আলোচনা হচ্ছে, আমার তোমার সাথে এই জিনিসটা শেয়ার করতে কোনো দ্বিধাই হচ্ছে না যে কেন্দ্রীয় সংস্থাগুলো কেন্দ্রীয় দ্বারা কিন্তু চালিত হচ্ছে, অর্থাৎ কেন্দ্রে যেই সরকার রয়েছে তাদের দ্বারা চালিত হচ্ছে। এবং তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, যখন যখন ইলেকশন আসে তখন তখন এই ইডি এবং সিবিআই যে এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, তার বাড়ি যাচ্ছে, এইসব খবর আমরা বেশি দেখতে পাই। এবং খুব খারাপ লাগে এই জিনিসটা আমার তোমাকে বলতে, খুব খারাপ লাগছে বলতে, যে যেই 4টে স্তম্ভের একটা স্তম্ভ তো মিডিয়া, সেই মিডিয়াটাও একটা বড় অংশ ভাবে কিন্তু বিক্রি হয়ে গেছে। অর্থাৎ যে ইয়েলো জার্নালিজমের কথাটা আমরা শুনে থেকেছি এক সময়, আজকে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এইটা দেখে যে আমরা খুব খুশি হচ্ছি তা নয়, কারণ এই 4টে স্তম্ভের একটা স্তম্ভে যদি ঘুম ধরে যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের কিন্তু ভারতবর্ষ ভালো থাকবে না। তাই আমাদেরকে ভারতবর্ষকে ভালো রাখার জন্য বা বাংলাকে ভালো রাখার জন্য এই সোজাসাপটা জিনিসগুলোকে সোজাসাপটা রাখাটা ভীষণভাবে জরুরি ছিল। শুধুমাত্র অপোজিশনে আছে বলে আমি তার গলাটা, তার কণ্ঠ আমাকে রোধ করতে হবে বলে আমি আমার হাতে যারা রয়েছে, অর্থাৎ এই ইডি, এই সিবিআই, তাদেরকে তাদের পিছনে লাগিয়ে দেবো, এই যে ভাবনাটা যখনই রাজনীতিতে চলে এসছে স্বাভাবিকভাবে বিজেপির তরফ থেকে, তখনই কিন্তু রাজনৈতিক জায়গাটা একটু আধটু নড়েছে। আচ্ছা, মানে পাওয়ার আছে বলেই যে পিছনে লাগিয়ে দেবো ব্যাপারটা, এটা কি মানে যদি আজকে আমার ভুল না থাকে তাও আমার পিছনে আসে, এটা কি হয়? মানে আমি অবশ্যই হয়, এবং এই জিনিসটার দৃশ্য আমরা বারবার দেখেছি। আমার কথাটা হচ্ছে, যদি কারোর ভুল থাকে তাহলে তো আমার তার বাড়ির সামনে 10 বার শুধু ঘুরঘুর করতে হবে না রে মশাই। আমার কথাটা সেখানে, আমি খুব সোজা কথা সোজাভাবে বলা পছন্দ করি। কিন্তু আমি দেখাচ্ছি তোমার এই বিষয়ে কিন্তু আমি জানি, আমি কিন্তু এই বিষয় নিয়ে তোমাকে 10 বার ডাকছি। আরে তুমি কি জানো না জানো সেটা যদি তোমার কাছে প্রমাণ থাকে, তুমি কেন প্রমাণটা তুলে ঠিক জায়গায় পেশ করছো না? তুমি কেন শুধুমাত্র ভোট আসার আগে আমাকে একটু হ্যারাস করতে হবে বলে ওই 10টা মানুষকে দিয়ে আমার কাছে চিঠি পাঠাচ্ছ, বা আমাকে এই জায়গায় ডাকিয়ে নিয়ে যাচ্ছ, এবং সেটার জন্য 10টা মিডিয়া তাদের বেশি কন্টেন্ট পাচ্ছে, এবং তোমাদের ইয়েলো জার্নালিজমের ভাগটা খুব সুন্দরভাবেই কিন্তু চালিত হচ্ছে। আমার কথাটা হচ্ছে যে যদি বাস্তব কারোর বিরুদ্ধে আমার কাছে প্রমাণ থাকে, আমি কিন্তু ঘুরঘুর করবো না মশাই। যখন কেউ ঘুরঘুর করছে, আমাদের সকলকে বুঝতে হবে যে তাদের একটা স্বার্থ চরিতার্থ করার জন্যই কিন্তু আশেপাশে ঘুরঘুর করা হচ্ছে। বিটিং অ্যারাউন্ড দ্য বুশ যারা বেশি পছন্দ করে, তারা কিন্তু ডাইরেক্ট হিট কোনোদিনই করতে পারে না, বা তাদের কাছে ডাইরেক্ট হিট করার মতো কিছু নেই। এই জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে। কিন্তু আমরা তো কিছুজন তো তোমার টিএমসিতে ধরা পড়েছে রিসেন্ট কিছু ইয়ার্সে, তো সেটা নিয়েও তোমার কিছু বক্তব্য রয়েছে? এইটা যদি তুমি আমাকে বলো, গঙ্গার জল তো আমাদের কাছে শুদ্ধ, গঙ্গার জল আমরা ঠাকুর ঘরে রাখি, কিন্তু সেই গঙ্গার জলের মধ্যে মাঝে মাঝে তুমি দেখবে যে নালার জল মিক্স হয়ে যায়। এবার তা বলে কি গঙ্গা কোনোদিন অশুদ্ধ হয়ে যায়? গঙ্গা অশুদ্ধ কিন্তু হয় না। এবং ঠিক সমান দৃশ্যে যদি আমি দেখি, আমাদের পরিবারটা বড়, আমাদের পরিবারটা তো শূন্যের পরিবার নয়। তো যখন এত বড় একটা পরিবার, তুমি দেখবে যে যখন জয়েন্ট ফ্যামিলি হয়, তখন সেই জয়েন্ট ফ্যামিলির মধ্যে বাসন কাসনের আওয়াজটা একটু বেশি হয়, কারণ সকলে তো একসাথে খাবার খাচ্ছে। এবার যখন সকলে একসাথে খাবার খাচ্ছে, সেই খাবারের থালাগুলো একসাথেই ধুতে যাচ্ছে, এবং যখন ধুতে যাচ্ছে আমার পরিবার কিন্তু জানে যে না ঠিক আছে, এখানে বেশি আওয়াজ হচ্ছে বা এখানে কিছু, কিন্তু বাইরের লোকজন কিভাবে দেখছে জিনিসটা, যে একটু কানটা লাগিয়ে দেখি তো এদের মধ্যে কিছু একটা চলছে।
বা যেই প্রশ্নটা তুমি আমাকে করলে যে বাইরে থেকে কি কোনো জল যুক্ত হয়েছে, আমার কথাটা হচ্ছে জল যদি এত বড় গঙ্গার সাথে যুক্ত হয়ে থাকে কোনো নালার জল, গঙ্গা কিন্তু সেই জিনিসটাকে চিহ্নিত করে সেই নালাটাকে বন্ধ করার ক্ষমতাটা দেখিয়েছে। এবং এই জিনিসটা তুমি যদি সার্ভ করে দেখো, একমাত্র তৃণমূল কংগ্রেসই করেছে। এটাই তৃণমূল কংগ্রেসকে বাকি পার্টি থেকে আলাদা করে। আচ্ছা, কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে আমাদের মানে টিএমসির এই রুলিংয়ের সময় অনেক ঝামেলা ঝাঁটিও তো আমরা দেখতে পাচ্ছি, সেটা বক্তব্য তোমার কি আছে? মানে কোন ঝামেলা ঝাঁটি বলছো? যেটা তোমার, আমি ডিটেলেই বলছি যে লাইক যেমন এসআইআর নিয়ে কথা বা এনআরসি নিয়ে টপিক হওয়াটা এখন চলছে আর কি আমাদের পশ্চিমবঙ্গে যেটা। তো বিজেপি বলছে যে এসআইআর যদি চালু তো হয়ে গিয়েছে, তো চালু করাতে নাকি ভোটার্সরা, যারা লোকাল ভোটার্সরা যারা রয়েছে তারা চলে যাবে, অরিজিনাল ভোটার্স কত কি ভোট পড়ছে না পড়ছে সেটা দেখতে পাবে। তো এটা নিয়ে তোমার কি বক্তব্য আছে? আমার প্রথম কথাটা, ওনাকে একটা জিনিসই থাকবে যে যখন বিহারে একটা কুকুর সেখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পেয়ে যাচ্ছে এবং যখন এরকমই ব্যবস্থা হয়ে আছে ওভারঅল ক্ষেত্রে, তখন কি সত্যি এই জিনিসটা একটু কাল্পনিক দুনিয়ার ব্যাপার নয়? যে যেই প্রক্রিয়া এসআইআর এর যে গোটা প্রক্রিয়াটা, সেটা কিন্তু 1-2 দিনের প্রক্রিয়া নয়। আমাদের সকলকে বুঝতে হবে ইট ইজ আ টাইম টেকিং প্রসিডিওর। এবার যখন টাইম টেকিং প্রসিডিওর, আমাদের প্রথম প্রশ্নটা এখানে আসছে যে যদি তোমার সত্যি এই জিনিসটাই টার্গেট ছিল যে মেন যারা ভোটার রয়েছে, জেনুইন ভোটার রয়েছে, তারা যাতে ঠিকমতো থাকতে পারে, এবং যারা ভুতুরে ভোটার, এই কথাটা, এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভুতুরে ভোটারদেরকে বার করতে হবে। সর্বপ্রথম অভিষেক বন্দ্যোপাধ্যায় এটার কাউন্টারে একটা কথাই বলেছিলেন যে যাদের ভোটে আপনারা ইলেক্টেড হয়েছেন, যদি আপনি তাদেরকে ভুতুরে ভোটার বলেন বা তাদেরকে জেনুইন ভোটার নয় এই তকমাটা আপনি দেন, তাহলে কেন ক্যাবিনেট ডিসলভ হবে না? এইটার কোনো উত্তর কিন্তু তারা দিতে পারেনি। আমি আবারও বারবার বলছি যে এই কথাটা বলার ক্ষমতা খুব কম লোকজন দেখিয়েছে। তার মধ্যে থেকে অন্যতম অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ উনি নিজে বলেছে যে আপনি যখন বলছেন যারা ভোট দিয়েছে তারা অবৈধ, তাহলে আপনিও অবৈধ, তাহলে আমিও অবৈধ, তাহলে আমরা সকলে কেন রেজিগনেশন দেব না? কিন্তু কিছুজন তো অ্যারেস্ট মানে বাংলাদেশে তো যাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, শিয়ালদা থেকে ট্রেন ধরে যাচ্ছে নাকি শুভেন্দু অধিকারী বলেছে, কিন্তু বিশ্বাস করো আমার জানা নেই যে কোন শিয়ালদা থেকে ট্রেন ডাইরেক্টলি বাংলাদেশ যায়। এই জিনিসটা আমার সত্যি জানা নেই। এই কথাটা শুভেন্দু অধিকারী বলেছেন যে শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ লক্ষ হাজার হাজার লোকজনরা বাংলাদেশ পালিয়ে যাচ্ছে এই এসআইআর এর ভয়তে, এবং এই এসআইআরটায় আমরা সত্যি সাকসেসফুল হয়েছি। বিশ্বাস করো এটা একটা কমেডি শো ছাড়া আর কিচ্ছু না। কিন্তু আমরা অপোজিট জায়গায় দেখছি যে এসআইআরটাকে নিয়ে টিএমসি একটা মিছিল বের করেছে 2 দিন আগে। এসআইআর কে নিয়ে টিএমসি যেই মিছিলটা বার করা হয়েছে, কিন্তু ওখানে দেখতে পাচ্ছি অর্ধেক লোক এসআইআর ব্যাপারটাই জানে না যে মিছিলটা হয়েছে। না, এসআইআর ব্যাপারটা জানে না নয়, তারা একটা জায়গায় অবগত যে কোনো একটা বিদেশি শক্তি এসছে। আমি বরাবরই বিজেপিকে ব্রিটিশ বলি। আমি বলি ব্রিটিশ তো ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল, এবং ডিভাইড অ্যান্ড রুলে যদি এখন আজকের জেনারেশনে কেউ বিশ্বাসী হয় বা বিশ্বাস কাউকে করানোর চেষ্টা করে, সেটা কিন্তু অবশ্যই বিজেপি। ঠিক আছে, বিজেপিকে আমি ব্রিটিশের বুট চাটাপাটি বলি, আমার এটা বলতেও কোনো দ্বিধা নেই। তোমার সেন্ট্রালে তো একটা যা করেছে নিজেদেরকে, হ্যাঁ, একটা তো নিজেদেরকে একটা স্ট্রং জায়গা তো দেখিয়েছে। না, স্ট্রং জায়গা দেখিয়েছে কিভাবে? ডিভাইড অ্যান্ড রুল করে। যদি এই জিনিসটা তুমি বলতে চাও, তাহলে আমাকে এই জায়গাটাতে ফিরে যেতে হবে যে ব্রিটিশরাও তো একটা সময় স্ট্রং জায়গায় ছিল, তা বলে কি ব্রিটিশরা ভালো ছিল? এই জিনিসটা তো আমরা কোনোদিন স্বীকার করতে পারবো না। এবং সেই ব্রিটিশদেরকে যেই শক্তি আমাদের বাংলা ছাড়া করেছে বা ভারত ছাড়া করেছে, তার মধ্যে কিন্তু অন্যতম যেই জাত, সেই জাত কিন্তু বাঙালি জাত, তাই তো? তাহলে সেই বাঙালিরা, আজকে আমি বাঙালি কথাটা ব্যবহার করতে এই জন্য বাধ্য হচ্ছে, আমি কিন্তু জেনুইনলি ধর্মীয় বিভেদ বা এইসব জাতপাতের বিভেদ করা পছন্দ করি না, কিন্তু এই জিনিসটা তো আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না, আমি নিজে একজন বাঙালি। আর যারা হিন্দু বাঁচাও, হিন্দু খাত্রে মে হ্যাঁ এইসব কথা বলে, তারা কতটা হিন্দুর ব্যাপারে অবগত, এই জিনিসটা আজকে আমাকে তোমাকে বুঝতে হবে। কেন বলছি কথাটা? কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই এসআইআর বা এই ঘুরপথে এনআরসি যেটা আমরা বলছি, এইটাকে কেন্দ্র করে গলায় যিনি তুলসীর মালা পরেন তাকে টেনে হিচড়ে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
আর আমরা when it comes to বেঙ্গল পলিটিক্স দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি শুভেন্দু অধিকারী হাত তুলে নাচতে নাচতে কি বলছে, শুভেন্দু অধিকারী নাচতে নাচতে বলছেন যে কোনো হিন্দু কিন্তু এখান থেকে বাইরে যাবে না, হিন্দুদেরকে রক্ষা আমরা করব, শুধুমাত্র যাবে রোহিঙ্গারা, শুধুমাত্র যাবে যারা ভুতুরে ভোটাররা, যারা অবৈধ ভোটার। আচ্ছা, অবৈধ ভোটার আজকে জাজ করবে শুভেন্দু অধিকারী? এই দিনটাও আমাদেরকে দেখতে হচ্ছে। মানে তুমি নিজে ভেবে দেখো, আজকে উনি ঠিক করে দেবেন আমি হিন্দু কি হিন্দু না। আরে মশাই, আমি উপাসনা চৌধুরী আমার গোটা নাম, ভরদ্বাজ গোত্র, তাহলে আমি হিন্দু নই? আমার কথাটা হচ্ছে উনি জাজ করে দেবেন আমি হিন্দু কি হিন্দু নয়। আজকে আমরা যাদেরকে ফলো করে এসেছি, অর্থাৎ রামকৃষ্ণকে, এবার আমরা ওনাদেরকে ফলো করব। আমরা তো চাই না যে শুভেন্দু অধিকারী হঠাৎ করে সেই জায়গাটা রিপ্লেসমেন্টে এসে নিজেই জামা কাপড় পরে গেরুয়া বসন পরে বসে পড়লেন এবং বললেন যে উনি আমাদের প্রতিনিধি। আমরা চাই না এরকম কোনো প্রতিনিধি। আমরা জেনুইনলি বাস্তব চিত্রটা তুলে ধরতে চাই। আর যেই কথাটা তুমি আরেকটা বললে হচ্ছে SIR এর কথা, যে র্যালিটার কথা, সেই মহামিছিলে আমি নিজে উপস্থিত ছিলাম। তো সেই মহামিছিলের একটা চমকের কথা তোমায় বলি। মহামিছিলে যখন আমরা যাচ্ছি তখন ডান দিক এবং বাদিক, ঠিক আছে, স্বাভাবিকভাবে বড় বড় বিল্ডিং গুলো রয়েছে, সেই বিল্ডিং থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা কিন্তু একটা বাচ্চা থেকে শুরু করে সেই বাড়ির বৃদ্ধারাও কিন্তু দেখাচ্ছিল। এবং এইটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা বলে আমি মনে করি না, এইটা সেই দলটার প্রতি ভালোবাসা যেই দলটা মানুষজনদের অধিকারের পাশে থাকছে। এইটা আমাদেরকে বুঝতে হবে। ঝান্ডাটা ধরছে কেন সেটা, মানে তারা যদি সেই জিনিসটার উপর ভালোবাসা হয় তাহলে তারা তো এমনিও যেতে পারে। না, এমনিও যুক্ত হয়েছে। আমি যখন র্যালিতে হেঁটেছি, তুমি কি বাস্তবে মনে করো যেদিন র্যালিটা হয়, মহামিছিলটা কিন্তু দুদিনের নোটিসে হয়েছে। সেই দুদিনের নোটিসে যেই সংখ্যক ভিড় সেখানে উপস্থিত হয়েছে, সেইটা আমি এইটাও মেনশন করে দিই, আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে সকলকে যুক্ত হতে হবে না, যারা জেলায় রাজনীতি করছে তারা জেলার উপর ফোকাস করুন, কাজটা ঠিকভাবে করুন, মিছিলে আসতে হবে না। যখন এই কথাটা সেকেন্ড ইন কমান্ড বলে দিচ্ছে, তারপরেও দুদিনের নোটিসে হওয়া র্যালিতে এত সংখ্যক ভিড় যখন যুক্ত হয়েছে, তখন আমরা স্বাভাবিকভাবে সেটা জানি যে কিভাবে সাধারণ মানুষরা আমাদের সাথে যুক্ত হচ্ছিল। আমি যখন জয় বাংলা গলা ছেড়ে বলছিলাম, ঠিক সেই সময় একটা বাচ্চা মেয়ে বা একটা বৃদ্ধা, যে আমার তৃণমূল কংগ্রেসের হয়তো সাপোর্টার, হয়তো সেই সময় তার দুদিন আগে পর্যন্ত ছিলেন না, উনিও কিন্তু আমার সাথে গলা চিরে জয় বাংলা বলছিলেন। এটাই আমাদের জয়। তো না, এটা আমরা দেখেছি যে আজকে যদি কোনো কিছু স্টার্ট হয়, টিএমসি একটা মিছিল বের করে, এটা আমরা দেখেছি। এটা নিয়ে কিছু বলতে চাই, কারণ আমরা দেখে এসেছি জিনিসটা, আজকে নতুন কিছু স্টার্ট হয় টিএমসি একটা মিছিল বের করে। দেখো, আমাকে একটা জিনিস বুঝতে হবে, যেই জিনিসটা খারাপ হচ্ছে সেটার বিরুদ্ধে তো প্রতিবাদের কিছু পদ্ধতি রয়েছে, ঠিক আছে। যেমন আমি ধরো কথা বলি, কথা বলার মাধ্যমে প্রতিবাদ করছি, তুমি একটা পডকাস্ট শো এখানে অর্গানাইজ করেছো, তুমি স্বাভাবিকভাবে তোমার মনের কথাটা বা যে প্রতিবাদের কণ্ঠস্বরটা তুমি পডকাস্টের প্রশ্নের মাধ্যমে তুলে ধরবে। ঠিক সমানভাবে যখন একটা পার্টি, যেই পার্টি সরকারে রয়েছে, সেই পার্টি যখন এই ভনক পায় যে কিছু একটা ভুল হচ্ছে, সেটার বিপরীতে যে সাধারণ মানুষজনদের কণ্ঠস্বর যেটা উঠে আসছে, সেটা আমাদেরকে এক ছাতার তলায় আনতে হবে, তখনই র্যালি হয় বা মিটিংস হয়। ঠিক সেই জিনিসটাকে সামনে রেখেই SIR কে কেন্দ্র করে মহামিছিল হয়েছে। এবং সেখানে আমি বারবার বলছি যে সেখানে যে শুধুমাত্র ভিড়টা তৃণমূল সমর্থকদের ছিল সেটা কিন্তু নয়, সাধারণ মানুষেরা স্পন্টেনিয়াসলি সেখানে যুক্ত হয়েছে। এবং এটার একটা বড় উদাহরণ আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি সেটা দেখেছি। মানে সেখানে সেই ভিড়ে এত ঘেমে যখন এতটা রাস্তাটা তো কম নয়, এবং স্পন্টেনিয়াস মানুষজন কেন যুক্ত হয়েছে জানো? বিষয়টা হচ্ছে যেখান থেকে র্যালিটা শুরু হয়েছে সেটা ছিল B.R. আম্বেদকরের মূর্তি, দি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমরা প্রত্যেকে জানি। এবং এই ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ঠিক কদিন আগে, আমি জানি না তোমার এটা মনে আছে কিনা, তোমার দর্শকদের জন্য একবার বলাটা ভীষণভাবে জরুরি, যিনি অমিত শাহ বাবু রয়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে এনাকে নিয়ে হাস্যকর স্টেটমেন্ট দিয়েছিলেন, এবং সেটা নিয়েও তুলকালাম হয়েছিল রাজ্য রাজনীতি। উনি বলেছিলেন আম্বেদকর 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 ইয়ে নয়া ফ্যাশন হো গয়া ইয়া ফির ট্রেন্ড হো গয়া, এরকম একটা কথা উনি বলেছিলেন। তাই আজকে যেই পার্টি রবীন্দ্রনাথকে সম্মান করে না, ঠিক কদিন আগে সজল ঘোষ একটা কথা বলেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবীন্দ্রনাথের লেখা অন্যতম গান, যেটা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেমও বটে। তো সেইখানে এই গানটা নিয়ে কথাটা হচ্ছিল এটাই, তখন উনি বললেন যে না, এই গানটা যদি তুমি বাংলায় বসে গাও তাহলে তো তুমি মানে তাহলে তুমি বাংলাদেশি।
আমার কথাটা হচ্ছে রবীন্দ্রনাথের লেখা গান, সেই গানটা আমি গাইবো বলে আমার গায়ে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হবে? আমি মুড়ি খাবো বলে আমাকে বাংলাদেশি বানিয়ে দেওয়া হবে? কেউ একজন লুঙ্গি পড়ছে বলে তাকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হবে এবং আমরা চুপ করে বসে থাকবো, বসে শুনবো এগুলো? এতটা স্পাইনলেস বাঙালি জাত এখনো হয়নি, এইটুকুনি আমি বলতে পারি। কিন্তু আমরা তৃণমূলের অনেক বক্তব্য দেখেছি যেগুলো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। আমরা তো তৃণমূলেরও কিছু নেতাদের দেখেছি যারা বলে দেয়, তো সেটাও তো আছে। হ্যাঁ, তৃণমূলের কোন নেতার কথা তুমি বলছো বলো? আমরা কুণাল ঘোষ আমাদের কিছু কিছু মাঝে মাঝে স্টেটমেন্ট দিয়ে দেয় ভুলভাল। দেখুন, আমার কথাটা হচ্ছে যারা যুক্তি থাকে না, ওগুলো বলে দেয় মাঝে সাথে। না, যুক্তি থাকে না, কিছু বলে দেয়। এবার আমার কথাটা হচ্ছে কিছু মানুষজন তাদের নিজেদের বক্তব্য রাখেন, কিন্তু যখন আমরা একটা পদে বসে আছি, ধরো আমি একটা টিভি চ্যানেলে বসে কোনো একটা বক্তব্য রাখছি, আমাকে বুঝতে হবে যে আমি কিন্তু এখানে একটা ইনফ্লুয়েন্সিয়াল ফেস। আমি যে কথাটা বলছি দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স এ বিগ মাস। এবার আমি যদি সেখানে বসে ভুলভাল কথা বলি, তুমি যখন এই কথাটা বললে সেটাকে কাউন্টার করে আমাকে একটা কথা বলতে হচ্ছে যে তৃণমূল কংগ্রেস এমন একটা পার্টি, যে কথাটা আমি তোমাকে বললাম না, যে গঙ্গার মধ্যে নালার জল যুক্ত হয়েছে, এটা কিন্তু বরাবর ইতিহাসও আমরা দেখে এসেছি, আগামী দিনেও হয়তো কোনো না কোনো নালা গঙ্গার সাথে যুক্ত হবেই। কিন্তু নালাটাকে চিহ্নিত করে সেইটার পথটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া, এই জিনিসটা কারা করছে সেটা কিন্তু দেখার পালা। এটা কিন্তু তৃণমূল কংগ্রেস বরাবরই করে এসছে। অর্থাৎ আমি যদি আজকে তোমার পডকাস্টে বসে কোনো ভুল কথা বলি, সেটার পুরো দায়ভার আমি হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দিতে পারবো না, কারণ আমি যেই কথাটা বলছি সেটা আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত মত। সেই মানুষটা তো পার্টিটাকে রিপ্রেজেন্ট করছে, যাকে রিপ্রেজেন্ট করে তার কাছে তো একটা ব্যাপার থাকেই। হ্যাঁ, অবশ্যই। তাই আমি যদি কোনো ভুল কথা বলি, সর্বপ্রথম যদি কেউ আমার কান মুলবে, সেটা আমার পার্টি মুলবে। আমি ওটাই বলতে চাই। একদম, এবং কান মুলেছে পার্টি বরাবরই। তুমি যদি আমার পার্টির ইতিহাস দেখে আসো, আমার পার্টি এমন একটা পার্টি যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে বসে আছেন, সামনে সকলে বসে আছেন, যেখানে মিডিয়া চ্যানেলের উপস্থিত আছে, মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়া চ্যানেলের উপস্থিতির সামনে কিন্তু বলেছে যে এই ব্যক্তি ভালো কাজ করছিস না, তোকে কিন্তু ঠিক করতে হবে। এটা কোন পার্টিতে হয়েছে তুমি আমাকে বলো? তুমি তো বিজেপির লোকজনের ইন্টারভিউ নিয়েছো, তুমি সিপিএম এর ইন্টারভিউ নিয়েছো, তুমি তৃণমূলের প্রতিনিধিদের ইন্টারভিউ নেবে, বা আমারও তুমি নিচ্ছ। তো সেইখানে আমার কথাটা হচ্ছে, কোন পার্টি বুক ঠুকে বলতে পারবে যে এরকম স্টেপ নেওয়া হয়েছে? সিপিএম তো এক সময় যখন বুদ্ধবাবু ছিলেন তখন তো আমরা দেখেছি ব্যাপারটা। দেখুন, আমার কথাটা হচ্ছে, বুদ্ধবাবু যখন ছিলেন তার আগে তো জ্যোতিবাবু ছিলেন। এবার যেই আমি গোটা প্রক্রিয়াটা যদি ধরি, সেই সময় সিপিএম আমলে একটার পর একটা এরকম সামান্য কিছু নয়, এখন তো সামান্য কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি আমি জানতে পারি, কিন্তু সিপিএম আমলটা এমন একটা আমল থেকেছে যেই সময় কিন্তু মানে মানুষকে জ্যান্ত হয়তো মাটির তলায় পুঁতে দেওয়া হতো, বা ওই রক্ত ভাত, যে জিনিসটা আমরা প্রত্যেকে জানি, আমরা বিভিন্ন জায়গায় সেই কথাটাও বলেছি। তো সেই যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কিন্তু বিশালভাবে আমাদের সকলের চোখের সামনে উঠে আসেনি। সেই সময় সোশ্যাল মিডিয়া বা তুমি আমি যারা জেনুইন পডকাস্ট করছে, এই বিভিন্ন কথাগুলো তুলে ধরার জন্যই তো তোমরা করছো। আগে কতগুলো ছিল তুমি বলো তো? এখন না হয় এই ট্রেন্ডটা উঠে এসছে, এখন না হয় 10টা মিডিয়া চ্যানেল হয়েছে, এখন না হয় আমার হাতে এই ফোনগুলো হয়েছে, যেটার মাধ্যমে আমি ভাবতে পারছি যে না, এখানে একটা ঘটনা ঘটছে, আমি ভিডিওটা করে ফেসবুকে ছাড়ি। এটা কি আগে ছিল? এটা তো আগে ছিল না। সিপিএম পার্টি বুক ঠুকে অনেক কথাই বলেন, কিন্তু সিপিএম পার্টি সেই সময় কতগুলো অত্যাচার করেছে সেটা যাদবপুরের মাটি ভালো করে জানে। যেমন কিছুদিন আগে আমার শোতে সৃজনদা এসেছিল। আচ্ছা, তো সৃজনদা বলেছে যে তাদের সময়, আমি তাদেরকেও বুঝতে পেরেছি যে চাকরি যেটা চলে গেছে, 80,000 মানুষের কাছে চাকরি চলে গেছে রিসেন্ট। তো সেটা নিয়ে আমার কোশ্চেন হচ্ছিল, তো আমি বলেছি তোমাদের পার্টিতেও তো সেই সময় গেছে, কিন্তু তারা বলেছে যে টিএমসির বেলায় পার্টিটা মানে চাকরিটা বেশি যাচ্ছে। এটা নিয়ে ব্যাপারটা কি তোমাদের? কারণ চাকরিটা তো এখনো আমাদেরকে নেই। দেখুন, সৃজনদা এই কথাটা স্বীকার করেছে কি করেনি আমি জানি না, কিন্তু সৃজনদার আমলে বরাবরই চিরকুটে চাকরি হয়েছে। কারণ এই কথাটা আমি এত কনফিডেন্টলি এই জন্যই বলছি, আমার বাড়ি থেকে অ্যান্ড্রুস কলেজ খুব বেশি ডিস্টেন্সে নয়। সেই অ্যান্ড্রুস কলেজে সৃজনদার যিনি গুরু রয়েছেন, তার স্ত্রী কিন্তু সেখানে বহুদিন টিচার হিসেবে পড়িয়ে এসছেন, এবং আমি ঠিক জানি না, আই এম নট আপডেটেড যে এখনো উনি পড়াচ্ছেন কিনা। আমার কথাটা হচ্ছে, সেই চিরকুটের চাকরির বিষয়টা সৃজনদা না হয় একবার বলুক। এই জিনিসটা একটা পডকাস্টে সৃজনদা হোক বা সিপিএম এর যে কোনো প্রতিনিধি হোক না কেন, তাদেরকে বসিয়ে জিজ্ঞেস করা হোক। আমার কথাটা হচ্ছে, আমরা এই জিনিসটা কোনোদিনই ভাবতে পারি না, এটা হওয়া উচিত না যে কোনো একটা ব্যক্তি আমার দলে আছে ভাই, আমি ওকে দিয়ে দিলাম, ওই চিরকুটটা লিখে দিলাম, চাকরিটা হয়ে গেল। এটা সবচেয়ে বেশি যদি কারোর আমলে হয়ে থাকে, সৃজনদা এত কথা বলেছে তো যে আগে যেত চাকরি কিন্তু এখন বেশি যায়, এই কথাটা যে উনি বলছেন, আগে চাকরি মানুষগুলোকে তারা এইভাবে বিলি করে এসছে, যারা অযোগ্য তারা চাকরি পেয়েছে,
যারা যোগ্য তারা কিন্তু দিন শেষে হয়তো কেউ সুসাইড করেছে বা হয়তো কেউ মানে কিছু বলার নেই, তো সেই সময় যদি কেউ সিপিএম এর বিরুদ্ধে কোনো কণ্ঠ তুলতে যেত তখন হয়তো তাদেরকে ওই মেরে মাটির তলায় পুঁতে দেওয়া হতো। এরকম কত কঙ্কাল কাণ্ডের ইতিহাস তো তোমরা প্রত্যেকেই শুনেছি, দেখিনি, কারণ দেখার সেই বয়সটা আমাদের নেই। যখন সিপিএম পেরিশ হচ্ছে তখন আমাদের স্বাভাবিকভাবে জন্ম, এবং তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলটা আমরা দেখেছি। কিন্তু যেগুলো যা রটে তার কিছু তো ঘটে, এই জিনিসটা তো মানতে হবে। যেমন টাটা নিয়েও তো অনেক বক্তব্য রয়েছে যে টাটাকে তো টিএমসি সরিয়ে দিয়েছে, সিপিএম তো এনেছে। আচ্ছা, এইটার উত্তরটা আমি অনেক ধরে দিতে চেয়েছিলাম, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আমার কথাটা হচ্ছে, যদি টাটাকে চাকরির বিষয়টা হলো তাই জন্য আমি এটা বললাম। হ্যাঁ, যখন টাটাকে নিয়ে এত কথা হচ্ছে, আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। তুমি এমন একটা জমি কাউকে অ্যালট করলে যেই জমিটায় বেশি মানে সবচেয়ে বেশি সেটা কিন্তু কৃষি জমি ছিল। এরকম নয় যে সেখানে চাষবাস হয় না, বা সেই জিনিসটা শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জায়গায় তুমি ঢুকিয়ে দিতে পারবে। যখন আমরা টাটার কথাটা বলছি, যদি টাটাকে বাস্তবে সিপিএম রাখতে চেয়েছিল তাহলে সেই কৃষি জমি কেন তাদেরকে অ্যালট করা হলো? আমাদের সকলের প্রশ্ন এই জিনিসটা বরাবরই ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। না, কিন্তু আমরা যখন ওখান থেকে সবাইকে বের করে দেওয়া আমরা দেখছিলাম যে ওই টাইমে যারা পুলিশ তো বুদ্ধবাবুর আন্ডারে ছিল, পুলিশ তো বুদ্ধবাবুর এগেনস্টে চলে গেছে। এটা কি করে হয়? দেখুন, আমার কথাটা এইটা কি করে হয়, এই জিনিসটার উত্তর আমি যদি ওখানে থাকতাম আমি অবশ্যই দিতে পারতাম, কিন্তু যতটা আমি পড়েছি বা জেনেছি সেখান থেকে আমি যতটুকু জানি সেখান থেকে আমি বলবো যে কেউ যদি ইন্ডাস্ট্রিকে রাখতে চাইতো, সেই ইন্ডাস্ট্রিকে আমি যদি তোমাকে গেস্ট হিসাবে রাখতে চাই আমার বাড়িতে, আমি কোনোদিনই তোমাকে সেই জায়গাটাতে ঘুমাতে দেব না যেই জায়গাটাতে আমি জানি তুমি ঘুমাতে পারবে না। সিপিএম সেই পলিসিটা বরাবরই চালু করেছিল, কারণ সে একজনকে গেস্ট হিসাবে ইনভাইট করে তার বাড়িতে আনছে, তার পরবর্তীতে তাকে এমন একটা জায়গা অ্যালট করে দেওয়া হচ্ছে যেই জায়গাটা কৃষি কেন্দ্রিক জমি, এবং যেই জায়গাটায় সিপিএম কি জানতো না? সিপিএম কি এতটাই বোকা ছিল যে তারা এই জিনিসটার ব্যাপারে অবগতই ছিল না যে ওখানে যে সাধারণ মানুষেরা রয়েছে তারা কিন্তু চাষ করেই খায়? তাহলে সেই চাষের জমি হঠাৎ করে আমি একটা ইন্ডাস্ট্রিকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, সেই জিনিসটাতে একটা অবরোধ হতো, সেই জিনিসটার ব্যাপারে একটা রিভল্ট হতো, এটা তো অত্যন্ত স্বাভাবিক। আর আমার কথাটা হচ্ছে, যদি বাস্তবে টাটাকে রাখার ইচ্ছা সিপিএম এর ছিল, তাহলে কেন একটা প্রপার একটা ক্লিন ফরম্যাটের জমি তাদেরকে হ্যান্ড ওভার করা হলো না? এটা আমাদের একটা বরাবরই প্রশ্ন। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সিজ রয়েছে, আগেও থেকেছে, আগামী দিনেও থাকবে। কিন্তু আমরা একটা জিনিস জানি, মানুষ সেই সময় যে সিদ্ধান্তটা নিয়েছিল খুব ভুল সিদ্ধান্ত নেয়নি। তোমার না, আমি কোনো একটা ভিডিওর মাঝখানে টাটার ক্লিপসটা আমি একটা দিয়ে দেবো, যে বলেছে যে সিপিএম তাকে সরায়নি, মানে টিএমসির। হ্যাঁ, এটা আমি জানি তো। হ্যাঁ, উনি এই কথাটা একটা জায়গায়, এই কথাটা নিয়েও অনেক কন্ট্রোভার্সিজ উঠে এসছে, যে রতন টাটা যেখানে নিজে বলছেন যে বিরোধিতার জন্য আমাকে এখান থেকে ছেড়ে যেতে হচ্ছে। আমি স্পষ্ট এই কথাটাই সম্ভবত আছে, আমি এই জিনিসটা শুনেছি। ভিডিওটা দিয়ে দেবো। এবার তুমি নিজে ভেবে দেখো, আমি তো তোমাকে বাড়িতে রাখার অ্যাপ্রোচটা দিচ্ছি। আমি যদি এখানে সিপিএম হই, তোমরা যদি এখানে টাটা হও, আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করেছি। আই হ্যাভ টু টেক দিস এক্সাম্পল, এই এক্সাম্পল ছাড়া আমি বোঝাতে পারবো না। আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করে বললাম যে তুমি এখানে থাকো, বাকিটা আমি ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? এবার তারপরে তুমি দেখতে পাচ্ছ যে যেই জায়গাটা আমি তোমাকে প্রোভাইড করেছি সেই জায়গায় কিন্তু তোমার ঘুমানোর মতো অবস্থা নেই, কিন্তু আমি তোমার কাছে এসে পরবর্তীতে বললাম, আর না তুমি বলো না, এই পাশের বাড়ির লোকটা বড্ড ঝামেলা করছে তোমার এখানে থাকা নিয়ে, তাহলে কি করতে হবে? তোমাকে অবশেষে বাড়িটা ছেড়ে যেতেই হবে গো। তখন তোমার রাগটা কার উপর হবে বলো তো? পাশের বাড়ির লোকটার উপর। তো এখানে পাশের বাড়ির লোকটাকে রিপ্রেজেন্ট করে দেখানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তাই জন্য স্বাভাবিকভাবে আমি এখানে টাটাকে কোনো প্রশ্নের সম্মুখীন করার সেই অডাসিটি বা সেই জায়গা আমাদের কারণ নেই। ওনাকে আমরা সেই ভগবান তুল্যই মানি, কিন্তু আমার কথাটা হচ্ছে এখানে তো ভুলটা ওনার নয়, এখানে কালপ্রিটটাকে, এখানে কালপ্রিট সেই ব্যক্তিটা। অর্থাৎ যদি আমি বলি, আমি তোমাকে আমার বাড়িতে ইনভাইট করে সেই জায়গাটা দিয়েছি যেখানে আমি জানি তুমি ঘুমাতে পারতে না, তার পরবর্তীতেই তো পাশের মানুষটা অসুবিধাটা বললো যে না আমি ঘুমাতে দেবো না, এখানে ঘুমাতে পারবে না, ও কিন্তু তোমার খারাপটা চাইনি, খারাপ চেয়েছিলাম আমি। এই যে জিনিসটা, এইটা সেই সময় হয়তো উনি বুঝতে পারেননি, কিন্তু তার পরবর্তীতে বাংলার প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে বলেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আছে, তাই অন্তত আমি মনে করি। আচ্ছা, বিজেপি সিপিএম দুজনেই বলে যে টিএমসি নাকি বাংলাটাকে বাংলাদেশ বানাচ্ছে, এটা নিয়ে কি বলতে চাও?
আমি এইটা নিয়ে একটা উত্তরই দিতে চাই, যে আমি শুনেছি এবং অনেকেই এই কথাটা বলে যে রাবণ সীতামাতার ভালো চাইতো, কিন্তু খারাপ চাইতো হচ্ছে রাম। এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য নয় তো। এবং এই জিনিসটাই স্বাভাবিক, বিরোধীরা বরাবরই এই রাজনীতিটাই করতে কিন্তু আমরা চাইছে। মিডিয়া ফুটেজে দেখতে পাই, মিডিয়া ফুটেজ, আমি আবার মিডিয়া, যখন তুমি মিডিয়ার কথাটা বলছো, ফার্স্ট ইনস্টেন্সে আমি মিডিয়ার জায়গাটা অলরেডি কেটে দিয়েছি। কারণ আমি একটা জায়গায় ক্লিয়ার, যেই মিডিয়া, কিছু সংখ্যক মিডিয়া যারা নিজেদের পকেটে একটা বড় অংশ টাকা নিয়ে ওই হাত তুলে তুলে কুসুম কোন কুসুমের কথা বলে, এবং শুধুমাত্র তাই নয়, যারা এই কথাও নিজেদের মুখের মানে এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করেছে যে সেকুলার শব্দটা একটা কটূক্তি, তাদেরকে অন্তত আমরা মিডিয়া হিসেবে গণ্য করি না। এবার তোমাকে বুঝতে হবে তুমি কাদেরকে এখানে মিডিয়া হিসেবে গণ্য করে এই প্রশ্নটা আমাকে করছো। আমি চ্যানেলসে আমি দেখতে পাই, যে তাই ওই জন্যই বললাম আর কি। সঞ্জু বইটা দেখেছিলে? হ্যাঁ, সঞ্জুর বইটার সিনেমাটার একদম লাস্ট ফেজে একটা একটা জিনিস খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছিল, সেটা হচ্ছে নিউজ পেপার। নিউজ পেপার আমাদের কাছে হচ্ছে সেই স্লো পয়জনটার মতো। নিউজ পেপারে যদি তুমি সত্যি তথ্য তুলে মানে জানতে পারো, তাহলে সেটা যতটাই নলেজেবল, সেখান থেকে যদি প্রতিদিন তোমার কাছে মিথ্যে তথ্য ফিড হয়, তাহলে কিন্তু সেটা ততটাই ডেঞ্জারাস। এবং এইটার উত্তর এইটাই থাক, এর থেকে বেশি কিছু বলবো না। আচ্ছা, না, আর আমরা রিসেন্টলি বেঙ্গলে দেখেছি ওমেন সেফটিটা খুব একটা চাপ হচ্ছে, সব মানে দিল্লিতে, বাইরে সবাই বেঙ্গলকে এখন, যেখানে তাদের যেই জায়গায় বেঙ্গলে ওমেন সেফটিটা খুব কিন্তু একটা চাপের জিনিস হয়েছে, যেখানে বাইরে ওমেন সেফটিটা তাদের দেখার কথা ছিল, কিন্তু আমাদের বেঙ্গলকে নিয়ে বেশি বলছে। দিল্লিতে ওমেন সেফটিটা বেশি দরকার, কিন্তু এখন সেটা মনে হচ্ছে আমাদের কলকাতায় দরকার। তো এটা কিন্তু আগে আমরা বেশি দেখতে পাইনি, এখন কিন্তু বেড়েছে জিনিসটা। আচ্ছা, এটা কি থেকে বেড়েছে মনে হচ্ছে? রেপ কেস বেড়ে গেছে, তারপর মহিলার রাস্তায় এখন রাত্রিবেলায় বেরোনোটা তাদের চাপের হয়ে গেছে। এটা কেন হয়েছে ব্যাপারটা? চাপেরটা হয়েছে কোনো মহিলা এসে বলেছে নাকি নিউজ থেকে জেনেছেন? আমরা তো রেপ কেসের খবরগুলো দেখতে পাচ্ছি। তাহলে কি এনসিআরপি রিপোর্টটা মিথ্যে? আরজি করিতে আমরা দেখতে পাচ্ছি, এখনো তো কোনো কিছুই নেই। এক্স্যাক্টলি, আরজি করের কথাটা আমি ব্রিফ ভাবে বলবো, কারণ আরজি করের জায়গাটাতে আমরাও ছিলাম, আমরাও সেখানে ভয়েস তুলেছি, সেই জিনিসটা অবশ্যই বলতে লাগবে। কিন্তু তার প্রথম এই যে জেনারেলাইজিং করা হচ্ছে বা নর্মালাইজিং করা হচ্ছে যে বেঙ্গল নাকি ওমেনদের জন্য সেফ নয়, এই কথাটাই ভুয়ো, এই কথাটাই মিথ্যে। কারণ গত চারবার এইবার নিয়ে দিস ইজ দ্য ফোর্থ টাইম এনসিআরপি রিপোর্টে ওমেন সেফটির মধ্যে বা সেফেস্ট সিটির মধ্যে কলকাতা কিন্তু অন্যতম জায়গায় আবারও বসেছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে যেই জিনিসটা, তো কেসগুলো বেশি হচ্ছে না, কেস যদি বেশি হয় তাহলে সেটা সর্বপ্রথম এনসিআরবি রিপোর্টে সেই জিনিসটা কিন্তু নথিভুক্ত হবে। এটা তো একটা বেসিক জিনিস। আমি যে কেসটা দেখতে পাচ্ছি, তুমি যে কেসটা দেখতে পাচ্ছ, সেটা তোমার আমার কাছ অব্দি আসার আগে সর্বপ্রথম পুলিশের কাছে যাচ্ছে, তাই তো? এবং যেই কেসগুলো পুলিশের কাছে যাচ্ছে সেইগুলোই তো রিপোর্টেড হচ্ছে। এটা তো একটা বেসিক প্রসিডিওর। পুলিশের কাছে তো এমন অনেক কেস আমরা দেখতেই পাই না যেগুলো সামনে আসে। না, যেগুলো সামনে এসছে সবকটাই কিন্তু পুলিশের কাছে গেছে। আরজিকর কোথায়? আরজিকর পুলিশের কাছে যায়নি? গেছে, কিন্তু আমাদের কাছে রেজাল্ট কোথায়? রেজাল্টটা কেন হলো না? যে কোনো জিনিস নিয়ে কেউ যদি সিলেক্টিভ প্রতিবাদ করতে যায়, যে এই জিনিসটার বারবার আমরা বিরোধিতা করার চেষ্টা করেছি যে কোনো বিষয় নিয়ে সিলেক্টিভ প্রতিবাদ হয় না। আমাদের সকলকে বুঝতে হবে যে আরজি করের যে লড়াইটা ছিল সেটা একটা, যেই নারী সুরক্ষার কথা তুমি বললে, সেটা নিয়েই তো ছিল, যাতে মহিলারা তাদের কর্মক্ষেত্রে সুরক্ষিত থাকতে পারে। সেই যে লড়াইটা যখন আমরা প্রত্যেকে লড়ছিলাম, অ্যান্ড আই রিপিট, প্রত্যেকে যখন লড়ছিলাম, ঠিক সেই সময় কোনো একটা পার্টি বা দুটো পার্টি, প্রথম অবশ্যই ডিওয়াইএফআই, এই নামটা আমি নিয়েই বলছি, মীনাক্ষীদের নেতৃত্বে ডিওয়াইএফআই এর একটা মঞ্চ বেঁধে গেল ঠিক তার পরের দিন, যখন জুনিয়র ডাক্তাররা হাত জোর করে পায়ে পড়ে রীতিমতো বলছে যে প্লিজ এখানে রাজনৈতিক কোনো পতাকা যুক্ত করবেন না। তার পরের দিন ডিওয়াইএফআই এর একদম আরজিকর গেটের সামনে লাল শালু দিয়ে মোড়ানো একটা স্টেজ গড়ে গেল। শুধুমাত্র সেটা নয়, ঠিক তার পরের দিনের দুপুরবেলার আমি কথাটা তোমাকে বলছি, তখন বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে একটা বিশাল র্যালি করা হলো। সেখানে নেতৃত্ব দিলেন কারা? শুভেন্দু অধিকারী, রুদ্রনীলদা, আর কত কত লোকজনরা রয়েছেন, তারা প্রত্যেকে, ঠিক আছে। তারা সেখানে কিন্তু ফ্ল্যাগ ছাড়া যায়নি। আমার কথাটা হচ্ছে সেখানে তটস্ফূর্তভাবে আমরা যে কেউ মানুষ হিসাবে এটার প্রতিবাদ করব এবং করাটাই স্বাভাবিক, কিন্তু সেখানে যখন বারবার জুনিয়র ডাক্তাররা হাত জোর করে অনুরোধ করছে যে প্লিজ এখানে পলিটিক্যাল কোনো জায়গা আনবেন না, তারপরেও কেন পতাকাটাকে ঢোকানো হলো?
এটা তো রাজনীতিকরণ করা হলো গোটা বিষয়টাকে নিয়ে। এবং রাজনীতিকরণ করা হলো বলেই যখন নবান্ন অভিযান হলো তখন কেউ জাস্টিস ফর আরজি কর বলল না, তখন সকলে গদি ছাড়ো মমতা এই গোটা 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 বিষয়টাকে নিয়ে কিন্তু লড়তে শুরু করলো। আমাদেরকে বুঝতে হবে গোটা বিষয়টাকে ডাইভার্ট করে নেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু আমাদের লড়াইটা ছিল যারা আমাদের বাংলার বুকে বা এই ভারতবর্ষের বুকে, পুরুষরা তো খারাপ নয়, কিছু পিশাচেরা রয়েছে, সেই পিশাচদের বিরুদ্ধে ছিল। সেই পিশাচদেরকে বাঁচিয়ে তাদেরকে সেফগার্ড করে গোটা লড়াইটা করে দেওয়া হলো একটা গদি কেন্দ্রিক। কিন্তু আমরা এটা দেখেছি যে এখানে পুলিশরা ইনভলভ রয়েছে। স্টেটমেন্ট আছে, দেখতে পারো, যে যিনি ডিসি ছিলেন মহিলা অফিসার, উনি বাড়ির লোককে গিয়ে বলছেন যে আপনাকে আমরা অমুক টাকা অফার করছি, আপনারা প্লিজ পিছনে সরে। এটা তো দেখো, এই যে পুলিশের কথাটা বলা হয়েছে, সেখান থেকে আরেকটা জিনিস তো আমরা কেউ অস্বীকার করতে পারবো না। এটা প্রথমত যদি আমাদের স্বাভাবিকভাবে কলকাতা পুলিশের হাতে থাকে, তার পরবর্তীতে এই গোটা বিষয়টা সিবিআই এর কাছে গেছে, তাহলে সিবিআই এর কাছে তো কিছু ছিলই না এসে ইনভেস্টিগেট করা। এই জিনিসটা একটু বড্ড বোকা বোকা নয়? কারণ যেদিন ঝামেলা হলো, মানে কেসটার পরের দিন আমরা একটা দেখতে পাই কলেজটা ভাঙচুর কিছু জন এসে করলো ঠললো, ওটাও নাকি টিএমসি। কোন জায়গাটা ভাঙচুর হয়েছিল বলছে তো, যে এভিডেন্স যেখানে ছিল না সব। একদমই নয়, এই গোটা তথ্যটাই ভুল। কেন বলছি কথাটা? যেই কথাটা বলা হয়েছে যে যেই জায়গাটা ক্রাইম জোন, সেই জায়গাটা নাকি ভাঙচুর হয়েছে, সেটা ভাঙচুর হয়নি। যারা গোটা তথ্যটা, জেনুইন তথ্যটা পেয়েছে, জানতে পেরেছে, আমি কেন জানি, কারণ সেই সময় যখন আরজি কর নিয়ে এত উত্থাল পরিবেশ, তখন স্বাভাবিকভাবে প্রত্যেকটা বিষয় আমরা পড়াশোনা করছি, আমরা জানছি কি হয়েছে, সেই খবর নেওয়ার চেষ্টা করছি। তখন স্বাভাবিকভাবে সেই দিন রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা যে ঘটনাটা ঘটলো, যেটাতে ভাঙচুরটা হলো, যেখানে শুধুমাত্র মিডিয়া প্রতিনিধি নয়, পুলিশরাও আহত হয়েছিল, আমি বারবার বলছি সেখানে পুলিশরাও আহত হয়েছিল। সেই ঘটনাটা, যে জোনে ঘটনাটা ঘটেছে, তার নিচু তলা সম্ভবত ফার্স্ট ফ্লোর ছিল, এমার্জেন্সি ছিল। এমার্জেন্সিতে কিন্তু এই গোটা ঘটনাটা ঘটেইনি। এই জিনিসগুলো আমি আবারও, যে প্রশ্নটা আপনি করলেন, আপনার এখানে কোনো ভুল নেই, কিন্তু এখানে ভুলটা কাদের? যারা এই মিস ইনফরমেশনটা আপনাদের মাথা অবধি ঢুকিয়েছে। কারণ যখন আরজি করের সময় চলছে, ঠিক সেই সময় আমাদের মূল লড়াইটা কিসের ছিল জানো? আমাদের লড়াইটা যেমন জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর তিলোত্তমা নিয়ে আমাদের প্রত্যেকের লড়াই ছিল, এটা কারোর ডিনাই করার জায়গা নেই। যে মেয়েটা একটা জাস্টিস পাক, এই লড়াইটা কোনো একটা স্পেসিফিক দলের ছিল তা নয়। মেয়ে হিসাবে আমার ছিল, ভাই হিসাবে আপনাদের ছিল, এবং প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ব্যক্তির ছিল। বাংলা ছেড়েও গোটা বিষয়টা বাইরে অব্দি গেছে, পুরো ওয়ার্ল্ড জেনে গেছিল। তো সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে বুঝতে হবে, সেই সময় আমরা আরেকটা লড়াই লড়ছিলাম, সেটা হচ্ছে এই ফেক প্রোপাগান্ডা। মনে আছে যে সোমা মুখার্জির একটা ভয়েস ক্লিপ ভাইরাল হলো? সোমা মুখার্জির ভয়েস ক্লিপটা কি আপনার সত্যি বলে মনে হয়? একবার নিজেকে প্রশ্ন করুন। আমার কথাটা হচ্ছে, সেই সময় পেলভিক বোন ডান দিকে বাদিকে, সেই সময় ভ্যাজাইনার মধ্যে ক্লিপ পাওয়া গেছে, সেই সময় তার চোখ বেরিয়ে আছে, সেই সময় তার গলায় এত দাগ, এত কত মিথ্যা তথ্য সার্কুলেট হয়েছে। আমার কথাটা হচ্ছে, একটা মিথ্যা তথ্য সেই ক্রিটিক্যাল মোমেন্টে সার্কুলেট হওয়া মানে গোটা তদন্তটাকে কিন্তু দুধাপ করে পিছিয়ে নিয়ে যাওয়া। তাহলে যারা এই গোটা মিথ্যা তথ্যগুলো প্রকাশ করলো, তারা কেন কালপ্রিট নয়? তারাও তো কালপ্রিট। আমার কথাটা হচ্ছে সেখানে। আরজি কর আজকে এই জায়গায় হতো না। এই জায়গায় হতো না বলতে, আরজি করের সেই মেয়েটা তিলোত্তমা জাস্টিস পেত, কারণ সেই লড়াই আমরা প্রত্যেকে লড়েছিলাম। জিনিসটা কখন নোংরা দিকে গেল? যখন ততস্ফূর্ত লড়াই আমরা প্রত্যেকে করছি, ঠিক সেই সময় আমরা শুনতে পাচ্ছি সেই রাত্রি দখলের মাঝখান থেকে ইনকলাব জিন্দাবাদের স্লোগান উঠছে। আমরা শুনতে পাচ্ছি যে নবান্ন অভিযান করা হবে, ঠিক আছে? আমরা শুনতে পাচ্ছি যে এইসব মিথ্যা তথ্য, সোমা মুখার্জির ভয়েস ক্লিপ ছড়ানো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি যে কিভাবে আরজি করের গোটা জায়গা জুড়ে শুধুমাত্র রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি এবং সিপিএম। তখন আপনি বা আমি সেখানে স্বাভাবিকভাবে যেই লড়াইটা আমরা প্রত্যেকে শুরু করেছিলাম, একটা মেয়ের পাশে একটা মেয়ের থাকার, মেয়ের পাশে তার ভাইয়ের থাকার, দাদার থাকার, সেই লড়াইটা তো ডাইভার্ট করে দিল কারা? বিজেপি এবং সিপিএমরা। আমাদের মূল জায়গাটা তো সেখানে। আর হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন লোকজনদের মাথায় এই মিথ্যা তথ্য গেঁথে রয়েছে যে না, ওটা তো তাহলে ভাঙচুর করা হয়েছে। কারণ আমি এই মিডিয়ার এই চ্যানেলে সেই জিনিসটা শুনেছি, মিডিয়ারা সেই সময় ভুল তথ্য সার্কুলেট করেছে এবং দে আর নট অ্যাট অল সরি অ্যাবাউট ইট। তাহলে তারা কি কালপ্রিট নয়?
আমার প্রশ্নটা হচ্ছে সেখানে। আজকে একটা ভুল তথ্য আমি যাচাই না করে সার্কুলেট করে দিলাম, তারপরে যখন সত্য তথ্যটা আমি জানতে পাচ্ছি তখন আমি জাস্ট একটা ক্লিপিং ছেড়ে দিলাম, আমি খুব সরি আগের ক্লিপিংটা আমরা যাচাই না করে ছেড়েছি, তো আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু ওই ক্লিপিংটা যেটা আপনি সরি বলছেন ওইটা কতটা সার্কুলেট করছেন আপনারা, সেটা তো সার্কুলেট হচ্ছে না। একটা গ্রামের একটা ফোনে গ্রাম, এখন তো ফোন সকলের হাতে, গ্রামের একটা মানুষের হাতে যে ফোনটা রয়েছে সেই ফোনটাতে হতে পারে যে প্রথম তথ্যটা যাচ্ছে যেটা মিথ্যে, পরের তথ্যটা তো যাচ্ছে না যেখানে উনি হাত জোর করে ক্ষমা চাইছেন। এইটা একটা বড় অসুবিধা। এবং যেমন সোশ্যাল মিডিয়া আমাদের কাছে আশীর্বাদ, এই যে জিনিসগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটা আমাদের কাছে কোনো ক্ষেত্রে একটা অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, এইটা নিয়ে আরেকটা পয়েন্ট আমি নোট করব, যেটা সবাই জানতে চায় বা এখনো আগ্রহী, যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্পিচ উঠে আসে আরজি কর রিলেটেড, 10 লাখ টাকা দিয়ে দেবো, একটা ভাইরাল ক্লিপ আসে, তো সে উনি বলছেন যে এটা এআই এর মাধ্যমে করা হয়েছে। তো এটা কি, মানে এটার কনক্লুশনটা কি? এইটা যদি আপনি সেই কথাটাই বলেন যেটা স্টেজ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং তার পরবর্তীতে সেইটা নিয়ে অত্যাধিক নোংরামি হয়েছিল, শুধুমাত্র তাই নয়, বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, উদাহরণে দি বং গাই রয়েছেন, ওনার নামটা নিতে আমি বাধ্য হচ্ছি, উমেশ দা রয়েছেন, আমি ওনাদের খুব বড় ফ্যান ছিলাম, কিন্তু এইভাবে একটা মিথ্যে তথ্য যে তারা সার্কুলেট করতে পারে, তার পরবর্তীতে সেই ফ্যানের জায়গাটা আমার আস্তে আস্তে ভাঙতে শুরু করলো। এই কথাটা আমি কেন বলছি, যে 10 লক্ষ টাকা, এই টাকা কারোর মৃত্যুর পরে বা কারোর রেপ হওয়ার পরে এই টাকাটা তো হাতে ধরিয়ে দিলেই তার এসে হয়ে যায়, এই কথাটা তারা সার্কুলেট করেছিল, কিন্তু তারা এই ব্যাপারে নলেজটি ছিল না যে আমাদের, আমরা তো দেখতে পেয়েছি উনি বলছেন এইটা তো, এই যে 10 লক্ষ টাকার কথাটা বলা হয়েছে, এইটা কিন্তু তুমি যদি আমাদের বেসিক ল দেখো, সেই ল অনুসারে যদি কারোর ফ্যামিলির সাথে বা যদি কোনো বাড়ির মেয়ের সাথে এই দুর্ঘটনা ঘটে, সেই রাজ্য সরকার এই টাকা দিতে বাধ্য। এটা একটা অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের নামটা আমার ঠিক এক্ষুনি মনে পড়ছে না, বাট আই ক্যান সার্চ ইট। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে যখন এই ক্লিপিংটা আপনারা দেখাবেন, সেই অ্যাক্টটা প্লিজ সেটার মাঝখানে তুলে ধরুন, কারণ এটাও একদম সত্যি কথা যে এটা একটা অ্যাক্ট অনুসারে নিয়ম, সেখানের পার্টি বা সেখানে সরকারকে সেই টাকাটা দিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা কোনো ভিক্ষা বা এটা কোনো টাকা দিয়ে কিনে নেওয়া নয় যেইভাবে পোট্রে করা হয়েছিল। আমাদের কথাটা হচ্ছে, কিন্তু বলা হলো যে এআই দিয়ে নাকি করা হয়েছিল। না 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 না, এআই দিয়ে করে না। বিষয়টা হচ্ছে সেই ক্লিপিং গুলো কেটে কেটে এমন ভাবে দেখানো হয়েছিল যে এই জিনিসটা বারবার প্রকাশ করা হচ্ছে যে বাড়িতে রেপ হলে তো এই টাকাটা হাতে গুজেই চুপ করিয়ে দেওয়া যায়, কিন্তু গোটা বিষয়টাই সেটা নয়। আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে সেই কথাটা কিসের পরিপ্রেক্ষিতে, একটা, উনি তো সেখানের প্রধান, ওই প্রধান তো সর্বদাই ভুলভাল কথা বলে দিচ্ছে, সেটা তো হয় না। আমাকে তো বুঝতে হবে যে তাকে আমি কাউন্টার করছি, মানছি, কিন্তু তা বলে উনি যাই বলছেন সেটাকে নিয়েই একটা মিম বানিয়ে দেবো, এবং তাও একটা অতীব ক্রিটিক্যাল সিচুয়েশনে। এইটা একটা রেসপন্সিবল সিটিজেনেরও করা উচিত না, একটা নাগরিকের করা উচিত না। তা এইটার পিছনের যেই অ্যাক্টটা রয়েছে, যেটা আমি বারবার বলছি, সেই অ্যাক্টের নাম্বারটা আমার মুখস্থ, মানে মনে ছিল, কিন্তু আমার এখন ঠিক রিকল করতে পারছি না। যদি থাকে ওটা প্লিজ তুমি একটু কাট করে দিয়ে দিও। ওইখানে নিয়ম আছে যে এত টাকা থেকে এত টাকা যদি কারোর পরিবারের কোনো সন্তান এই রেপের সম্মুখীন হয়, তাহলে এই টাকাটা তাদেরকে প্রোভাইড করতে হবে, এটা নিয়ম। এটা কারোর যেচে দিয়েছি কিনে নিচ্ছি সেটা নয়, এই জিনিসটা বুঝতে হবে। বাট ওনার কি ওয়ে অফ স্টাইলটা সামথিং কিছু একটা বলার ছিল যেটা ভাইরাল করলো ক্লিপটাকে? দেখো, আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এই যে কাটিং ক্লিপস ভাইরাল হয়, এই জিনিসটা আলাদা করে আমাদের কাউকে বলতে হবে না, কারণ একটু আমি কোশ্চেনটা করলাম বিকজ অফ প্রত্যেক মানুষের এটা জানার খুব ইচ্ছে যে মানে ব্যাপারটা কি, যে হলো কি বললো, যেহেতু হয়েছে। আমার কথাটা হচ্ছে যে তুমি জাস্ট ক্যামেরার পিছনে আমাকে রাহুল গান্ধীর কথা জিজ্ঞেস করছিলে, আমি সেটার একটা অতীব জনপ্রিয় ক্লিপ, সেটা হচ্ছে ইধার সে আলু দেঙ্গে উধার সে সোনা নিকলেগা, এরকম একটা ক্লিপ ছিল। তুমি কি মনে করো উনি এতটাই বোকা? উনি তো কম শিক্ষিত নয়। সেটা দিলীপ ঘোষ বলেছেন যে দুধের না, দিলীপ ঘোষ জেনুইনলি ওটাই বলেছেন। দিলীপ ঘোষের কেসটা আলাদা, উনি গুরুদেব মানুষ, কিন্তু বিষয়টা হচ্ছে রাহুল গান্ধী এই কথাটা বলেননি যে একদিকে আমি আলু দেবো আর একদিক সে সোনা নিকলেগা, এটা বলা হয়নি। ওটা একটা লম্বা চওড়া ক্লিপ ছিল। এবার সেই ক্লিপের মাঝখানে যদি একটা পোর্শন কেটে দেওয়া হয়, তাহলে সেটার মিনিং চেঞ্জ হয়ে যায়, এটা তো স্বাভাবিক। আজকে তোমার সাথে একটা 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টার একটা বড় পডকাস্ট আমি সেখানে আমরা যদি কোনো একটা টপিক রিল ছোট কেটে দিয়ে দেয়, সেটাও একটা নেগেটিভ। একদমই তাই। মানে আমি যে কথাগুলো বললাম তার মাঝখানে আমি কিছু তো কোট করেছি, কিছু তো আমি বিরোধী পক্ষকে
ওকে কোট করেছি, সেই কোটেশনটা যদি কেউ ওই ক্লিপিংটা তুলে যদি হঠাৎ করে দিয়ে বললো ও মাই গড ও কিন্তু বিজেপি হয়ে গেছে, এই যে প্রক্রিয়াটা যে আই এম পুটিং মাই ওয়ার্ডস ইন ইয়োর লিপস, এই যে জিনিসটা এটা কিন্তু বিরোধীরা বরাবরই চেষ্টা করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এটা বরাবরই তারা করে এসছে, এই জিনিসটা বলার কোনো দ্বিধা নেই আমার কাছে। তারা বরাবরই চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যাই বক্তৃতা রাখুক না কেন তার মাঝখানে নিজের মতো করে সেটাকে ঘুরিয়ে খাইয়ে আমি ওই জিনিসটা অন্যভাবে ভেঙে চুরে তুলে ধরবো। আচ্ছা, কিন্তু ওনাকেই টার্গেট করে কেন বেশি? বিকজ শি ইজ পপুলার। আমাকে একটা জিনিস বুঝতে হবে, যখন ফুটবলের খেলা দেখছেন তখন মাঠে দেখবেন যখন মেসি খেলে তখন মেসির আশেপাশে সবাই কিন্তু তাদেরকে কভার করে, কদিন পরে মেসি আসছে তো সেখান থেকে মেসির কথাটা না বললে না, আই এম আ ভেরি বিগ ফ্যান অফ মেসি, ঠিক আছে? তো মেসি যখন মাঠে খেলে তখন কি মেসির আশেপাশে যারা সহযোদ্ধারা রয়েছে তাদেরকে বেশি কভার করা হয় নাকি মেসিকে বেশি কভার করা হয়? কেন করা হয়? কারণ মেসি ইজ অ্যান অ্যামেজিং প্লেয়ার, তাই তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোঁয়ার ক্ষমতা ওদের নেই, তাই 10 জনকে দিয়ে ঘিরে রেখেছে যে কোনোভাবে যদি গোলটা উনি দিয়ে দেন, কোনোভাবে যদি রোখা যায় ওটা 10 জনকে ঘিরে রেখে। আচ্ছা, তো এইবার আমি আসছি একটু 26-এর প্ল্যান আপ লাইনের দিকে। একদম ঠিক আছে, যে সবাই বলছে যে 26-এ হয়তো আমরা একটু হাওয়া বদল দেখতে পারি, সেটা নিয়ে কি কিছু তোমার বক্তব্য রয়েছে? হ্যাঁ, আমি শুনেছি যে 26-এ ঠান্ডাটা একটু বেশি পড়ছে, ঠিক আছে? আমি এটাও শুনেছি যে গ্লোবাল ওয়ার্মিং এর চক্করে একটু গরমটাও বেশি পড়বে, তাই আপনাদের সকলকে সেটার ব্যাপারে একটু প্রিপেয়ার হয়ে যেতে আমি আগে থেকেই অ্যাওয়্যার করে রাখছি। অন্য কিছু হাওয়া বদলের কথা হচ্ছিল? আচ্ছা, আই মিসড ইট। কোন হাওয়া বদল? আর তো কোনো হাওয়া বদলের ব্যাপারে আমি অ্যাওয়্যার নই। আর কিছু আছে কি? না, আগে আমি জেনুইনলি জিজ্ঞেস করতে চাইছি, মানে এটা কিন্তু আমি নর্মালি বললাম, হাওয়া বদল মানে তোমরা সেটাই বুঝি। না, হাওয়া বদল মানে কিছু নতুন কিছু হয়তো আসতে পারে। কি আসছে? টর্নেডো, সুনামি? আমার জানা নেই, জানেন তো, সত্যি বলছি আমি। না, বলছে যে নাকি বদল আসবে, অনেক কিছু হবে। কি বদল আসবে? আমরা গতি ফতি বদল দেখতে পারি। গদি বদল মানে আপনি নিজে ভাবুন, এই প্রশ্নটা করার আগে আপনি 2বার হোঁচট খেলেন, তাহলে যারা এই জিনিসটা ভাবছে তারা কতবার হোঁচট খেয়ে খেয়ে এই কথাটা বলছে। মানে আসলে এই জিনিসটা একটা স্বপ্ন, এইটা ওদের কাছে একটা স্বপ্ন এবং সেই স্বপ্নটা ওরা বিভিন্ন ভাবে প্রকাশ করার চেষ্টা করলেও দিন শেষে হাওয়া বদল বলতে অন্তত 2026-এর ক্ষেত্রে আমরা ওই গ্লোবাল ওয়ার্মিংটাই জানি। তাই আপনাদের সকলকে অনুরোধ করব, গাছ ফাছ কাটবেন না, গাছ ফাছ ঠিক মতো রাখুন, আর হ্যাঁ, গাছে জল দেবেন, পাখিদের জন্য একটা আলাদা করে বাটি রাখবেন জানলার পাশে যাতে পাখিগুলো ঠিক মতো জল খেতে পারে। আর কোনো হাওয়া বদলের ব্যাপার কিন্তু আমরা অ্যাওয়্যার একদমই নই। না, আচ্ছা, আমরা একটুখানি এটা করি। যদি 26-এর ইলেকশনের টিএমসির মেইন প্ল্যান কি থাকছে যদি একটু বলো। 26-এর ইলেকশনে টিএমসির মেন প্ল্যান যেটা বরাবরই থেকে এসছে সেটাই থাকছে, সেটা হচ্ছে মানুষজনদের জন্য কাজ করা। আর হ্যাঁ, আমরা তো ওই একদম এন মুভমেন্টে যে পড়াশোনা করেই পাসটা করবো সেটা নয়, আমরা সারা বছর পড়াশোনাটা কিন্তু করেছি, আমরা কিন্তু পড়াশোনার ব্যাপারে কিন্তু বেশ ভালো স্টুডেন্ট, জানো তো। তো সেই ক্ষেত্রে যেহেতু তৃণমূল কংগ্রেস বরাবরই মানুষজনদের পাশে থেকেছে, আমাদের মূলত একটাই কাজ 26-এর আগেও মানুষজনরা যাতে একটু ভালো থাকতে পারে, যাতে তাদের মুখে হাসিটা ফুটে উঠতে পারে, সেই জিনিসটা দেখা, এবং সেই কাজটা আমরা 2011 থেকে করে যাচ্ছি, আমরা এখনো করব, আগামী দিনেও সেই জিনিসটাই থাকবে। আচ্ছা, কিন্তু আমি যেহেতু হাওয়া বদলটা তখন বলছিলাম, একটা আমার কথা মাথায় আসলো যে রিসেন্টলি এসআইআর এর জন্য বিজেপির তরফ থেকে কিছু প্লাস আরো অপোজিশন আছে, তারা বলছে যে ভুয়া ভোটার তো বেরিয়ে যাচ্ছে, এইবার একটুখানি যেটা তোমরা বলো খেলা হবে, তো সেটাই কি খেলা হতে পারে এবার ভালোভাবে? হ্যাঁ, যদি তুমি একদমই ঠিক বলেছো। এসআইআর এ আমি শুনতে পেরেছি যে অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারীর নামটা সর্বপ্রথম বাদ যাচ্ছে, তো এইটার পরে খেলা তো হবে। কারণ যদি ভুয়ো ভোটারের কথা তুমি বলো, তাহলে সর্বপ্রথম অর্জুন সিং যে এই কাউন্টটা রেখেছিল যে এত সংখ্যক লোকজন নাকি পাকিস্তান থেকে এসছে, স্বাভাবিকভাবে উনি গেটে দাঁড়িয়েছিলেন বলে সেই খবরটা রাখতে পেরেছিলেন, তাহলে উনিও যে রোহিঙ্গা সেই জিনিসটার ব্যাপারে তো আর কোনো প্রশ্নচিহ্ন পিছনে নেই রে মশাই। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা সকলে একটা জায়গায় স্পষ্ট যে শুভেন্দু অধিকারী যেই মানুষটা বরাবরই নাকি সকলকে এই কথা বলছেন যে উনি হিন্দুদের প্রতিনিধি, যাই হোক আমি নিজে হিন্দু হয়ে ওনাকে তো জীবনের প্রতিনিধি হিসেবে চাই না মশাই, নমস্কার। কিন্তু আর অর্জুন সিং যেই মানুষটা এই বক্তব্য রাখছে যে উনি নাকি গুনেছেন এত সংখ্যক লোকজন পাকিস্তান থেকে এসছেন, এত সংখ্যক লোকজন এখান থেকে ট্রেন ধরে বাইরে যাচ্ছে, বাংলাদেশে যে ভিডিও দেখছি যাচ্ছে,
হ্যাঁ, আমি তো ওটাই বললাম যে আমার তো সত্যি জানা নেই যে শিয়ালদা থেকে কোনো ট্রেন ডাইরেক্টলি বাংলাদেশ যায়, না হলে আমার এতদিনে 2-3 বার অন্তত বাংলাদেশ ঘুরে আসা হতো, মানে অন্তত ইলিশটা তো খেতে যেতাম। কিন্তু সেই জিনিসটা আমার কপালে জোটেনি। শুভেন্দু অধিকারী কোথা থেকে যে ট্রেনগুলো জোগাড় করেছে আমার সত্যি জানা নেই, হয়তো সেন্ট্রাল থেকে আলাদা স্পেশাল ব্যবস্থা করা হয়েছে এটার জন্য। কিন্তু কি জানো তো, এই যত হাস্যকর কথা বললাম সেইগুলো থেকে সরে যদি আমি একটু ইম্পর্টেন্ট ফ্যাক্টরে আসি, আমাকে একটা জিনিস বলতে হবে, যারা এই এসআইআরটাকে সামনে রেখে মনে করছে যে 2026-এর লড়াইতে তারা জিতে যাবে কেল্লাফতে, আমি তাদেরকে একটা জিনিস একটু স্পষ্টভাবে বলে দিতে চাই যে আজকে যদি সাধারণ ভোটাররা অবৈধ হয়, যদি ভোটাররাই অবৈধ হয়, আপনারা সকলে অবৈধ। এই জিনিসটা নিজেদের মাথাতে গেঁথে নিন প্রথমত। আর দ্বিতীয়ত, যারা এই কথা বলছে যে হিন্দুদেরকে আমরা কোথাও যেতে দেবো না, হিন্দুদেরকে আমরা রাখবো, আর অন্য একটা সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, স্পষ্টভাবে বলছি মুসলমান সম্প্রদায়ের কথা বলা হচ্ছে, যে তাদের মধ্যে থেকে রোহিঙ্গারা রয়েছে তাদেরকে আমরা বের করব, এই যে কথাগুলো বলা হচ্ছে, তাহলে এই জিনিসটা ঠিক করার দায়িত্ব বা ভারটা কি বিজেপি নিয়ে নিয়েছে? আমাদের সকলের প্রশ্নটা এখানে। এই কথাটা অন্তত তৃণমূল প্রতিনিধি হিসাবে আমাদের কোনো কোয়েশ্চেনেবল ফ্যাক্টরে আর নেই, কারণ আমরা জানি যে এসআইআরটা টিপিক্যালি বেঙ্গলকে টার্গেট করে এই জন্যই করা হচ্ছে যাতে বেঙ্গলকে একটু হেনস্থা করা যেতে পারে, একটু অসুবিধা সৃষ্টি করা যেতে পারে, যেটা ওরা বরাবরই চেষ্টা করে এসছে। কিন্তু বেঙ্গল কোনোদিনই না এই গোটা বিষয় পা দেয়নি, এই ট্র্যাপে পা দেয়নি। এটা আমি কেন বলি, কারণ when it comes to my বাংলা, বাংলার ক্ষেত্রে তুমি দেখবে যে ভারত কা বাচ্চা বাচ্চা ওইসব গানে যত সংখ্যক লোকজন নাচে না, তার থেকে অনেক অনেক বেশি ভিড় হয় আমাদের বইমেলায়, এবং এই জিনিসটাই বাংলাকে অন্য জায়গার থেকে আলাদা করে। তো তাই জন্য এই বাংলায় বিজেপি কোনোদিনই ঠাঁই পাবে না মশাই। কিন্তু বিরোধী দল হিসেবে নাকি আসবে 26-এ? বিরোধী দল হিসেবে কে আসবে? বিজেপি আসতে পারে। বিরোধী দল হিসেবে কি এখনো বিজেপি নিজেকে কনসিডার করে না? মানে মানে খুব হাস্যকর। ঠিক আছে, মানে যাই হোক, তাহলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা নয়, তাই তো? যদি উনি এখনো মনে করেন যে আমি কাল বাদে পরশু বিরোধী দল হিসেবে উঠে আসবো, এবার সিটটা নাকি বলছে তাহলে একটু বেশি পাবে। দেখুন, বিশ্বাস করুন, এটা কে বলেছে? অমিত শাহ বলেছে। সবাই বলছে। অমিত শাহ যতবার এসে এসে কলকাতার মাটিতে এসে বলেছেন যে আমার সিট 200 পেরাবে, আমার সিট 400 পেরাবে, আমার সিট 500 পেরাবে, এত সংখ্যক তো সিটও নেই যে সংখ্যক সিট উনি পেরিয়ে দেবেন বলেছেন, ততবার কিন্তু ওনাদের সিটটা সেই সংখ্যায় কমেছে, মানে সেই গতিতেই কমেছে। তাহলে উনি যদি আবারও বলে থাকেন এটা, আমি জানি না যে বিজেপি হয়তো সিপিএম এর সাথে কোলাকুলি করতে চলেছে 2026-এর ইলেকশনে, সেটা এটা এই প্রশ্নটা আমি করেছিলাম সৃজনদাকেও, যে সিপিএম আর বিজেপি কি, মানে সিপিএম বিজেপির সাথে কি কোনোভাবে অস্বীকার করেছে? অস্বীকার, হ্যাঁ স্বাভাবিক, সে তো বলবে না না যে সে পরকীয়া করছে, ঠিক আছে, এটা অত্যন্ত স্বাভাবিক। মানে কেউ যদি পরকীয়া করে, সে স্বাভাবিকভাবে স্বীকার করবে না যে না আমরা কিন্তু পরকীয়া করছি। তা এটা তো স্বাভাবিক যে বিজেপির যে ভোট ব্যাংকটা এসছে, এটা সিপিএম এর একটা বড় অবদান রয়েছে, সিপিএম কিন্তু অনেকটা ইনভেস্টমেন্ট ওখানে করেছে। কিন্তু বিজেপি বলে যে তৃণমূল ভোট পায় মহিলাদের জন্য বেশি, কারণ তারা তৃণমূল লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছে, সেই 1000 টাকার জন্য মহিলারা ভোট দেয়, এটা তো বিজেপিরা বাজে বাজে বলে। তাহলে আজকে প্রথম কথা, যদি এই কথাটা কেউ বলে থাকে, সে বলছে যে 1000 টাকায় কি মহিলারা বিক্রি হয়ে যায়? তাহলে তারা কি মহিলার দামটা ঠিক করে দিচ্ছে? সর্বপ্রথম এটা আসছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়ত, যদি লক্ষ্মীর ভান্ডার ভিক্ষে হয়, যদি লক্ষ্মীর ভান্ডারের কাছে লক্ষ্মীর ভান্ডার একবার বন্ধ করে দেওয়া হয়, তাহলে ভোটটা কমবে। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার কথা উনি বলছেন, কিন্তু ওনাদেরই সুকান্ত মজুমদার বাবু কেন স্টেজ থেকে বলছেন যে 1000 টাকা দিদি দিত, আমরা 2500 টাকা দেব? এইটা কেন বলছেন? কারণ আমি একটা জিনিস জানি যে বিজেপির লোকজনরা না বরাবরই মহিলাদেরকে একটা স্ট্যাম্প বা একটা মানে দ্রব্য হিসাবে ব্যবহার করে এসছে। তাই তারা, তাদের চোখে অন্তত মহিলা ক্ষমতায়নটা একটা হাস্যকর জায়গায় পরিণত হয়েছে। কেউ 1000 টাকাটা এখানে বড় ব্যাপার নয়, এখানে বিষয়টা হচ্ছে যে তার, সেই মহিলাটার হাতে যখন 1000 টাকাটা যাচ্ছে, সে কিন্তু তার বরের কাছে সর্বক্ষেত্রে মাথা নত করতে তাকে হচ্ছে না, অর্থাৎ মহিলা ক্ষমতায়ন। এবং এই জিনিসটা ওদের ঠিকমতো হজম কোনোদিনই হয়নি, এবং এই কারণেই তো তারা স্বয়ং রামচন্দ্রের কাছ থেকে সীতামাতাকে সরিয়ে দিয়েছে। এখানে অন্য তো আর কোনো এক্সাম্পলের প্রয়োজন পড়ে না। বিজেপি যে মহিলা বিদ্বেষী দল, এটার আর কি উদাহরণ আমি তুলে ধরবো তোমাদের কাছে? যেই মানুষটা জয় শ্রীরাম করেন, সেই মানুষটা মানে সেই রামের কাছ থেকে সীতামাতাকে সরিয়ে নিচ্ছে। এবং তুমি যদি এটাকে একটু গভীরে ভেবে দেখো, তুমি এই জিনিসটা জানবে যে স্বয়ং অযোধ্যায়, অর্থাৎ রামচন্দ্রের ভূমি, যেই জায়গাটা নিয়ে এত না হয় লড়াই ওরা করছিল, সেখান থেকেও কিন্তু পশ্চাতে একটা লাথি খেয়েই বেরিয়েছে তারা।
আমি একদম এই কথাটা ব্যবহার করলাম, যদিও এই ভাষাটা আমার ভাষা নয়। রাজনীতি করছি, এদের কথাগুলো শুনে এদের উত্তরটা এদের ভাষায় না দিলে হয়তো তারা বুঝতে পারে না, তাই জন্য আমি দিতে বাধ্য হলাম। কিন্তু এটাই বাস্তব কথা, রামচন্দ্র তাদেরকে গ্রহণ করেন না। কিন্তু আমরা তো একটা জিনিস দেখেছি যে বিজেপি সেন্ট্রালে নিজেদেরকে দক্ষতা দেখিয়েছে, তারা তো নিজেদের, আমাদের ইন্ডিয়ান ডিফেন্সটা এখন স্ট্রং রয়েছে। সেন্ট্রালে কিভাবে দক্ষতা দেখিয়েছে? সেন্ট্রালে ওনারা যে টিকে আছেন সেই জিনিসটাও তো ডান দিক এবং বাঁ দিকে দুটো, দেখবে তোমার পা যখন আঘাত হয় তখন তুমি ডান দিকে এবং বাঁ দিকে দুটো সাপোর্ট নিয়ে দাঁড়াও। বিজেপি তো সেন্ট্রালে বসেই আছে সেই সাপোর্টটা নিয়ে, কারণ সেইখানে আমরা প্রত্যেকে জানি যে যদি বিজেপি সেই ডান দিক এবং বাঁ দিকের সাপোর্টটা না পেত তাহলে বিজেপি আজকে সরকারেই থাকতো না, তাই তো? এটা তো আমরা প্রত্যেকে জানি। সেই সংখ্যক ভোট তো বিজেপি একক হিসাবে যে পেয়েছে তা তো নয়, দে আর ডিপেন্ডেন্ট অন মানে বোথ আদার পার্টিস, দুটো আলাদা পার্টির উপর তারা ভীষণভাবে ডিপেন্ডেন্ট, তার পরবর্তীতেই সেখানে সরকারটা গড়ে উঠেছে। কিন্তু আমার একটা বিশ্বাস রয়েছে, অন্তত বাংলায় বসে সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, কোন দুটো পার্টির সাথে সমর্থন রয়েছে? বিজেপির বরাবরই, ওটা আমার আলাদা করে নাম নেওয়ার কোনো দুই ভাই, ঠিক আছে? বিজেপির যখন সেন্ট্রালে তারা বসেছেন তখন তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে জানি বিজেপি কিন্তু মানে এক নায়কতন্ত্রে সেই জায়গাটা পাননি, ঠিক আছে? তো দে হ্যাভ টেকেন দ্য সাপোর্ট অফ বোথ দ্য পার্টিস। তো সেখানে দাঁড়িয়ে আজকে যখন বিজেপি সরকারে এসছে, আজকে বিজেপি যদি নিজের কথা ভীষণভাবে বলে, তো সেখানে আমাকে বুঝতে হবে যে তারা অন্য লোকজনদের কৃতিত্বটাকে দূরে সরানোর চেষ্টা করছে, প্রথমত। আর দ্বিতীয়ত, তুমি যেটা তুমি আর্মির কথা বললে, ঠিক আছে, আজকে আর্মির কথা অবশ্যই যখন আসছে তখন অপারেশন সিন্দুরের কথাটা উঠে আসে, ঠিক আছে? সেই সিন্দুরে যখন আমরা দুটো মহিলাদেরকে সেই লড়াইটা করতে দেখলাম, সেটা কিন্তু আমাদের সকলের কাছে গর্বের। সেটা যতটা গর্বের ছিল ততটাই খারাপ লাগার বিষয় সেই বিতান অধিকারীর পরিবারকে দেখে আমাদের প্রত্যেকের ছিল, যখন এই জিনিসটা বারবার আমাদের মাথায় আসছিল যে আমাদের ভারতবর্ষে কিভাবে বিরোধী বলবো না, টেররিস্টরা ঢুকে আমাদের ভারতের সন্তানদেরকে মেরে গেল। এই জিনিসটা কেন হলো? যদি আজকে বিজেপি সেন্ট্রালে স্ট্রং থাকে, যে কথাটা তুমি বললে যে বিজেপি তো সেন্ট্রালে স্ট্রং, ওরা অন্তত আর্মির দিকটা ঠিক মতো দেখে রেখেছে, যদি সত্যি ঠিক মতো দেখা হতো তাহলে কি বাইরের টেররিস্টরা আমাদের ভূমিতে এসে আমাদের সন্তানদেরকে মেরে যেতে পারতো? এটা ডিফেন্স ফেলিওর হতে পারে যে কোনো কারণে ইনফরমেশন ছিল না তাদের কাছে। তার ঠিক আগের দিন মোদি বাবুর ওখানে একটা র্যালি হওয়ার কথা ছিল, সেই জিনিসটা ক্যান্সেল হয়েছে। কিন্তু তার পরের দিন এরকম একটা ঘটনা হতে পারে, সেই জিনিসটার ব্যাপারে সেই জায়গাটা যেই বেল্টটাতে হয়েছে, সেই বেল্টটা তো অত্যন্ত ক্রিটিক্যাল বেল্ট। সেই বেল্টে যখন পরবর্তীতে বিতান অধিকারীর পরিবারের সাথে কথা, আমরা তো সেখানে উপস্থিত ছিলাম না যে আমরা বলতে পারবো এই 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 ছিল সেখানে, কিন্তু যখন সেই পরিবারের মুখ থেকে আমরা জানতে পারছি সেখানে কোনো আর্মি অফিসার সেখানে উপস্থিত ছিল না। দিস ইজ আ ভেরি স্ট্রেঞ্জ থিং। এটা কি অত্যাধিক স্ট্রেঞ্জ নয়? অবশ্যই স্ট্রেঞ্জ। তাহলে এই জায়গাটাই তো আটার ফেলিয়ার। পরের দিন অমিত শাহ বাবু সেখানে রেড কার্পেট পেতে যাচ্ছে, সেই জিনিসটা গিয়ে তো আর কোনো লাভ নেই। আর কথাটা হচ্ছে, যদি আমি ওই ফেলিয়ারটার কথা কিন্তু কেউ বলছে না। আগেও আমরা দেখেছি পুলওয়ামার কথা, পুলওয়ামার ক্ষেত্রেও পরবর্তীতে কি স্ট্রাইক করা হয়েছে সেটা নিয়ে মাতামাতি হয়েছে, কিন্তু when it comes to পুলওয়ামা, সেই অ্যাটাকটা কি করে হলো, কেনই বা হলো, সেটা নিয়ে কটা তদন্ত হয়েছে? এটা তো একটা বড় প্রশ্ন। উই ফেলড ইন সামথিং, তাই তারপরেই আমাকে দেখাতে হয়েছে যে না, আই এম কোপিং আপ উইথ, আমি স্ট্রাইকটা করে দিলাম, আমি কোপিং আপ উইথ, আমি সিঁদুরটা অপারেশনটা নামিয়ে দিলাম। অভিষেক যখন মোদিবাবু আমাদের কলকাতায় মানে আমাদের বাংলায় এলেন, তার পরবর্তীতে ঠিক ইলেকশনের আগে কিন্তু উনি ভোট পাখি হিসাবে ঘুরতে ঘুরতে চলে আসেন মশাই। তো উনি যখন বাংলায় এলেন তখন এই দৃশ্য আমরা দেখতে পেরেছি যে কিভাবে অপারেশন সিন্দুরের জামা প্রিন্ট করা হয়েছে। মানে একটা বিজেপির র্যালিতে যেখানে প্রধানমন্ত্রী, ওখানে প্রধানমন্ত্রী হিসাবে নয়, বিজেপির একজন প্রতিনিধি বা বিজেপির মূল কর্তা হিসাবে এসছেন, সেখানে কিভাবে একটা আর্মির কৃতিত্ব একটা ব্যক্তি নিজের নামে নিয়ে নেয়? এটা কি সকলের প্রশ্ন নয়? সাধারণ ভারতবর্ষের নাগরিক হিসেবে তো এটা আমার প্রশ্ন অবশ্যই আছে। এই জিনিসটা আমাদের সকলকে বুঝতে হবে। আজকে মোদিবাবু যে কাজগুলো করেছেন সেটা একটা ফেলিয়ার হয়েছে, ফেলিয়ার উনি করেছেন, তার পরবর্তীতে উনি কোপ আপটা দেখিয়েছেন, কিন্তু কোপ আপটা উনি এমন ভাবে দেখিয়েছেন যে সেই গোটা কৃতিত্বটা ওনার। এবং কি জানো তো, 2026-এর আগে আবার হয়তো পাকিস্তান বা এই নিয়ে আমরা কোনো একটা দৃশ্য দেখতে পারি, কারণ বরাবরই বিজেপি নয় বিভেদের রাজনীতি করে এসছে when it comes to small scale politics। বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে হিন্দু মুসলিম করা হয়েছে, and when it comes to large scale সেই ক্ষেত্রে আমরা দেখেছি পাকিস্তানের উপর অ্যাটাক হয়েছে। এগুলো আমরা দেখে এসেছি, কিন্তু তার আগে কি হলো, যেটা বিপরীতে পাকিস্তানের উপর অ্যাটাকটা হলো, সেই জিনিসটা আমাদের কাছ থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আর হ্যাঁ,
যখন আমি মহিলাদের রিপ্রেজেন্টেশনের কথাটা বললাম, যেই দুজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন যারা অপারেশন সিন্দুরটা করেছেন, সোফিয়া কুরেশি এবং ভামিকা সিং, সেখানে ভামিকা সিংকে একটা জায়গা দেওয়া হলো শুধুমাত্র উনি হিন্দু সম্প্রদায়ের বলে, কিন্তু সোফিয়া কুরেশিকে বিজেপির লোকজনরাই বলল যে উন লোগো কি বহন কো হি ভেজ দিয়া উন লোগো কো মাননে কে লিয়ে। মানে এই জিনিসটা একটা সেনা যিনি সেখানে চালিত করছেন গোটা ব্যাপারটা, ওনার কাছে কতটা অসম্মানে তুমি একবার ভেবে দেখো। যারা এই কথাটা বলছে তারা কি নিজেদেরকে বেশি ভারতীয় মনে করে সুফিয়া কুরেশির থেকে? এই প্রশ্নটা তো আমাদের সকলের উঠে এসেছিল সেখানে। সেটা কি আবারও চিপ পলিটিক্স নয়? এই প্রশ্নটা আমাদের সকলের ছিল। কারণ তার দুদিন আগে একটু মনে করিয়ে দিই তোমাদের সকলকে, যে মিডিয়া নিয়ে আমি এত কথা বলছিলাম, একটা বেশ জনপ্রিয় চ্যানেল, সেই চ্যানেলে দাঁড়িয়ে তার জার্নালিস্ট, চিফ জার্নালিস্ট সেখানে নাচতে নাচতে বলছেন সেকুলার, আপনি কি সেকুলার? সেকুলার হলে আপনি বাংলা ছেড়ে চলে যান। সেকুলার হওয়াটা কি ক্রাইম? সেকুলার হওয়াটা কি ক্রাইম? কনস্টিটিউশনে যে সেকুলার শব্দটা উল্লেখিত আছে সেই সংবিধানকে কি তারা মানেন না? এই প্রশ্নটা তো আমাদের বরাবরই উঠে এসছে, কিন্তু আমরা খুব আশ্চর্য কোনোদিন এদের কাছ থেকে হইনি। এবং তাই জন্যেই হয়তো যেই মিছিলের কথা তুমি বললে, সেই মহামিছিলের দুটো স্পট ছিল, একটা বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে যেখানে সাধারণ মানুষরা জমায়েত করলো, এবং শেষ হলো যে আমাদের বাংলার গর্ব রবীন্দ্রনাথের একদম ঠাকুরবাড়ির সামনে। আচ্ছা, এবার আমি একটু এই মিছিলের মাধ্যমে আমি একটু থ্রোব্যাক করি তোমাকে 21শে জুলাই নিয়ে। হ্যাঁ, 21শে জুলাই নিয়ে নানার মনে নানা মত আছে, ঠিক আছে। আমরা রিসেন্ট এই 21শে জুলাই গেল, মিডিয়া দেখাচ্ছে যে এমন কিছু লোক গেছে, তারা 21শে জুলাই জিনিসটা কি সেটাই জানে না কি জন্য তারা গেছে। এটা কি ভিড় বাড়ানোর জন্য করা হয় এগুলো বেশি? না, ব্যাপারটা হচ্ছে যে কিছু মিডিয়া চ্যানেল আমি বরাবরই দেখেছি তাদের কন্টেন্টটা তো অনেক ভিত্তিক হয়। ফানি কন্টেন্টস এর ক্ষেত্রে তারা হয়তো কিছু লোকজনদের কাছে যায়, তারা গিয়ে দেখে আচ্ছা এখানে ডিম ভাত খাওয়া হচ্ছে, ওখানে মাংস ভাত খাওয়া হচ্ছে, এখানে বিরিয়ানি খাওয়া হচ্ছে, সেই জিনিসটা তুলে ধরার চেষ্টা করে। এবার 21শে জুলাই এই যে এটার একটা তো বড় ইতিহাস, এটা একদম সামান্য কিছু নয়। এই 21শে জুলাইয়ের সেই জায়গাটা, যেই জায়গাটাতে বরাবরই আমাদের সেই স্টেজটা হয় এবং তার পরবর্তীতে সেই শহীদদের, সেই 13 জন শহীদদের নাম সেখানে উপস্থিত থাকে, এবং ওই জায়গাটা অন্তত যারা তৃণমূল করে তাদের সকলের কাছে কিন্তু একটা মন্দির সমান। এবং মন্দির কেন বলছি, ওই দিন সচিত্র ভোটার আইডেন্টিফিকেশন কার্ডের তো একটা লড়াই ছিল, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেইখানে যখন গুলিটা চলেছিল তখন কিন্তু সেই সাধারণ মানুষেরা বুক চিতিয়ে সেই গুলিটা নিজেদের হৃদয়ে নিয়েছিল। তো সেই যেই বড় লড়াইটা, সেই লড়াইটার ব্যাপারে 21শে জুলাই যে আমাদের কাছে সেই শহীদ স্মরণের দিন, এই জিনিসটা সকলে জানে। এবার আমাদেরকে বুঝতে হবে যে একটা বিশাল সংখ্যক লোকজন, আমি আবারও বলেছি, যখন বৃহৎ পরিবার, তখন সেই লোকজনদের মধ্যে গ্রাম থেকে অনেকে আসে, তারা জানে 21শে জুলাই কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু কি জানো তো, আমার সত্যি খারাপ লাগে যারা কন্টেন্ট ক্রিয়েটার্স, তারা শুধুমাত্র তাদের কন্টেন্টের রিচ বাড়ানোর জন্য সেই ব্যক্তিগুলোকে হাস্যকর স্টেটমেন্টের জায়গায় রীতিমতো নিয়ে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা কোন সালে হয়েছে, কোন মুহূর্তে হয়েছে, আচ্ছা এইটা হওয়ার পরে কার কি রিয়াকশন ছিল, আচ্ছা আপনি কি হসপিটালে গেছিলেন? তুমি নিজে ভেবে দেখো তো, হসপিটালে তো আমিও যাইনি, হসপিটালে তো সেই সময় আমার বয়সই ছিল না, আমি জন্মাইনি। আমার কথাটা হচ্ছে যে এই জিনিসটা একটা এডুকেটেড, একটা কলকাতার কোনো মেয়েকে বা ছেলেকে যদি প্রশ্ন করা হয় তাহলে সে উত্তরটা দিতে পারবে। এই জিনিসটা সেই কন্টেন্ট ক্রিয়েটারটা জানে, তাই জন্যে তারা ঘুরে ফিরে কাদের কাছে যায়, যে ধরো সে একটা কোনায় বসে হয়তো একটা ভাত খাচ্ছে, সেই সকালবেলা উনি বেরিয়েছেন অনেক দূর থেকে 21শে জুলাইয়ের মঞ্চটাকে শুধু ছোবেন বলে উনি এসছেন, সেই ব্যক্তিটাকে টার্গেট করা হয়। সেই ব্যক্তিটা হয়তো ভাতটা মেখে খাচ্ছে, তখন 21শে জুলাইয়ের মঞ্চের গোটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শেষ হয়ে গেছে, তার পরবর্তীতে যে ভাতটা খেয়ে তারপরে আবার বাসে উঠে যাব, তাকে টার্গেট করে ধরা হয়, তাকে টার্গেট করে বলা হয় আচ্ছা আজকে কি হলো বলুন তো, আচ্ছা কবে হয়েছিল বলুন তো, আচ্ছা আপনি কি সেখানে গেছিলেন, আচ্ছা টিয়ার গ্যাস কি ফাটানো হয়েছিল, আচ্ছা গুলিটা কোন দিক থেকে কোন দিকে গেছিল একটু আপনি বলুন তো। আমার কথাটা হচ্ছে অন্তত সেই দিনটা এই হাস্যকর জিনিসের দিন নয়। আজকে আমরা আমি জানি, আমি আবারও বলছি, সেই কন্টেন্টগুলো ফেসবুকে বিশাল খায়। এটা কেন খায় জানো? কারণ আমরা জানি যে হেট খুব সুন্দরভাবে খুব জলদি স্প্রেড হয়, কিন্তু লাভ ততটা সুন্দর যতটা জলদি হয়তো স্প্রেড হয় না। তাই আজকের দিনে যখন আমরা সোশ্যাল মিডিয়াটা খুলি, আমরা দেখি যে হেট স্পিচেস সেইগুলোই ভরে থাকে, বা এইসব হাস্যকর যেখানে লোকজনকে ক্রিটিসাইজ করা হয়, ছোট করা হয়, সেই যে ইভেন্টসগুলো
বা যেই পডকাস্টে আজকে আমরা সিরিয়াস কথা বলছি, আমি তোমাকে খুব ফ্র্যাঙ্কলি বলছি কথাটা, যখন সিরিয়াস কথা বলছি, তথ্য কেন্দ্রিক কথা বলছি, আমি জানি না এইটা কতটা সার্কুলেট হবে। কিন্তু যদি এখানে তুমি জিজ্ঞেস করতে আচ্ছা ওনাকে দেখেছো উনি কত ছোট জামা কাপড় পরে একটা ভিডিও করেছেন, এবং সেটা নিয়ে যদি আমি কোনো একটা হাস্যকর স্টেটমেন্ট দিতাম বা কোনো একটা মিম মেটেরিয়াল কিছু আমি একটা তুলে ধরতে পারতাম, সেটা মিলিয়ন মিলিয়ন যেত, জানো তো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যেগুলো খায় বেশি সেইগুলো করা হয়। এবং এই খায় বেশি চক্করে, আমরা তো কলিযুগে আছি, খায় বেশি করতে করতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজনদের বস্ত্রটা তাদের শরীর থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। খায় বেশি চক্করে, এটা তো খাবে বেশি, তাহলে আমি এই জামাটা এখান থেকে খুলে দিই। কিন্তু এই জিনিসটা করে কোনোদিন তো একটা সোসাইটি একটা ভালো জায়গায় যেতে পারে না। আমাদেরকে তো যুক্তি দিয়ে কথা বলতে হবে মশাই। শুধুমাত্র এটা খায় বলে, যে আরজি করের কথা তুমি আমি এতক্ষণ বলছিলাম, শুধুমাত্র খায় বেশি বলেই এই তথ্যগুলো ছড়ানো হয়েছিল, শুধুমাত্র খায় বেশি বলেই সেই সময় সোমা মুখার্জির ভয়েস ক্লিপটা একটা বানিয়ে ছড়ানো হয়েছিল, শুধুমাত্র খায় বেশি বলেই পাটা দুদিকে ঘোরানো পাওয়া গেছে, মুখ থেকে রক্ত বেরিয়ে গেছে সেইটা পাওয়া গেছে, বা লাল কাপড় দিয়ে ঢাকা পাওয়া গেছে, নাকি নীল নাকি সবুজ, এইসব মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল। আমাদেরকে বুঝতে হবে খায় বেশির চক্করে যদি আমরা দৌড়াতে থাকি, আসল তথ্য থেকে আমরা অনেক পিছিয়ে যাব। তো আজকে আমাদের সময় অলরেডি হয়ে এসছে শেষ হওয়ার, আমার কনভারসেশন করতে একটা অনেক টাইম বেরিয়ে যাবে। তো আমরা আজকে একদম আমরা এখন একটু এন্ড করবো এটা। থ্যাংক ইউ। আর আজকে অনেক কিছু ক্লিয়ার হয়তো হয়েছে, কিছু হয়নি, এটা তো থাকবেই অবশ্যই। তো আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, টাইমটা বের করে আসার জন্য। একদম একদম, অনেক অনেক ধন্যবাদ। এন্ড আশা করছি আরো পডকাস্ট তোমার সাথে নেক্সট কোনো একটা ডাকবো তোমাকে। একদম একদম। এন্ড থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। থ্যাংক ইউ।